1375 ভোট, 1375 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়। মানিকতলার ছবি দেখালাম, জেলার দিকে নজর রাখবো। মঙ্গলকোট দ্বিতীয় রাউন্ডে এগিয়ে বিজেপি প্রার্থী শিশির ঘোষ। মঙ্গলকোটে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। সুজাপুর বিধানসভা তৃণমূল প্রার্থী 11,000-এর বেশি ভোটে সাবিনা ইয়াসমিন এগিয়ে রয়েছেন। ভবানীপুর তৃতীয় রাউন্ডে আবারও এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। ট্রেন্ড এই মুহূর্তে যা, তাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস ভবানীপুরে। মানিকতলায় তাপস রায় দ্বিতীয় রাউন্ড গণনার শেষে মানিকতলায় তাপস রায় বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন তিনি। মানিকতলার ছবি দেখালাম এবং পাশাপাশি মঙ্গলকোটের তথ্য একটু তুলে ধরি। মঙ্গলকোটে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শিশির ঘোষ। মঙ্গলকোটে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। সুজাপুরে 11,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন সাবিনা ইয়াসমিন, তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। যে ট্রেন্ড এই মুহূর্তে সামনে আসছে তাতে এখনো অবধি বিজেপি ট্রেন্ডিং। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে নির্বাচন কমিশন থেকে প্রেস কনফারেন্সের দিকে। দেখি ভিভিপ্যাট যেটা রাস্তায় পড়েছিল ওটা ডিএম বলেছে দেখুন আপনার কমিশনিং হয় ওসব মকবুল হয়। उस समय वीवीपैट যেটা বের হয় সবাইকে দেখায় যাচ্ছে কি আপনি এখানে রাস্তায় পড়ে যেটা আছে সব ইনকোয়ারি হবে, প্রত্যেক নাম্বার আছে। ওরা বলছে কোনো এমপ্লয়ি যে আছে শেডিং করা ছিল, নিয়ম ছিল শেড করার জন্য, শেড না করে ওই নিয়ে গেছে এখানে প্যাংস্টার নিয়ে গেছে ওখানে ফেলে ফেলেছে। কিন্তু এটা ইলেকশন ভিভিপ্যাট নেই, এটা প্রত্যেক ভিভিপ্যাট নাম্বার থাকে, কোন মেশিন থেকে বেরিয়েছে, কোন তারিখে বেরিয়েছে, কোথায় বেরিয়েছে, সব জিনিস চলছে। এটা ইলেকশন থেকে কোনো যোগাযোগ নেই ওটা। বিজয় মিছিল জন্য আমরা ডিএমদেরকে বললাম বিজয় মিছিল আজকে না অ্যালাউ করার জন্য, কাল থেকে অ্যালাউ করার জন্য। যেটা অ্যালাউ করবেন নি ওটা থানা থেকে পারমিশন নিয়ে। আর বাকি তো সব ডিএম দেখছেন কি পরিস্থিতি আছে नहीं আছে। কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার এখান থেকে যায়নি, या ইসিআই থেকে কোনো ব্ল্যাঙ্কেট অর্ডার যায়নি। এটা বলা হয়েছে কি আপনি আজকে যদি না হবে তো ভালো হবে, কিন্তু আজকে দিতে भी হবে তো আপনাকে আগাম পারমিশন নিতে হবে এসডিও থেকে, ওসি থেকে, তারপরে করবেন কত লোক যাবেন, কোন রুট যাবেন নি যাবেন। আমরা সবাইকে আপিল করছি কি শান্তি রাখুন। যেটা আছে পোস্টাল ভায়োলেন্স নিয়ে কি ভাবছেন? মানে পোস্টাল ভায়োলেন্স দেখুন, আমি তো এটা বলবো এটা পশ্চিমবঙ্গ মানুষ চায় না এখানে ভায়োলেন্স দিয়ে একটা নাম খারাপ হয়, স্টেটের নাম খারাপ হয় পাবলিকে। এবার প্রথমবার ইলেকশন ছিল যেখানে আপনার ইলেকশনে আগে ক্যাম্পেনিং পিরিয়ডে 2 পর্যায়ে ইলেকশন হলো, ইলেকশন পরে কাউন্টিং হচ্ছে। এখন পর্যন্ত কোনো মেজর ঘটনা হয়নি, কোনো যেটা আছে ডেড বডি হয়নি যেটা আছে। আমি এটা রিকোয়েস্ট করবো পাবলিককে, রিকোয়েস্ট করবো সব ইলেক্টার্সকে হাত জোড়ে রিকোয়েস্ট করবো কি আপনারা শান্তি রাখবেন। এটা ডেমোক্রেটিক প্রসেস আছে, এটা কনস্টিটিউশনাল প্রসেস আছে। কেউ জিতবে কেউ হারবে, দ্যাট মিন কি আমরা পাড়া পাড়া গিয়ে মারপিট আরম্ভ করবো, এটা করবো, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। কেন্দ্রীয় বাহিনী তো আমি আগাম থেকে বলছি, এটা আমাদেরকে ইসিআই বলেছে কি 500 কোটি কেন্দ্রীয় বাহিনী ইলেকশন পরেও থাকবে। স্যার রায়গঞ্জ নিয়ে একটা প্রশ্ন উঠছে যে ভোটিং পার্সেন্টেজ দেখা যাচ্ছে না, ওখানে সমস্যা সৃষ্টি হচ্ছে। রায়গঞ্জে ভোটিং পার্সেন্টেজ, রায়গঞ্জে ভোটিং পার্সেন্টেজ তো কিরকম থাকে? ভোটিং পার্সেন্টেজ তো আপনার যে ইভিএম আছে কাউন্ট করে এটা হতে পারে, হতে পারে ঝামেলা। দেখুন কোথায় কোথায় হতে পারে, সব সলভ হয়ে যাবে। ডেমোক্রেটিক প্রসেসে, ট্রান্সপারেন্ট প্রসেসে এভরিবডি হ্যাজ রাইট টু রেজ সাম কোয়েশ্চেন। কোনো কোয়েশ্চেন হবে দ্যাট ইজ নট ঝামেলা, ওটা স্যাটিসফাই করবে, এগিয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আমরা কোনো জিনিস রেস্ট করবো না कि আমাকে 2 ঘন্টা শেষ করতে হবে, 4 ঘন্টা শেষ করতে হবে। আমাকে পুক্তা কাজ করতে হবে, স্ট্রং কাজ করতে হবে। যেটা আছে এভরিবডি ইজ স্যাটিসফাইড, কি ট্রান্সপারেন্ট প্রসেস আছে। দেখুন আমরা যে আছে সম্পূর্ণ চেষ্টা করলাম, যে भी কাজ করব প্রথম দিন থেকে এখন পর্যন্ত গোটা টিমকে নিয়ে কাজ করব। যে আপনার রুল রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, গ্যাজেট আছে, ওই হিসাবে কাজ করব। কোনো ইচ্ছাকৃত কাজ করব না। লেভেল প্লেইং ফিল্ড থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, কারো পক্ষে বিপক্ষে আমরা কাজ করব না। যেটা একটা টিপিক্যাল ব্যুরোক্র্যাট যেটা কাজ আছে ওটাই করার চেষ্টা করলাম। আমাদের প্রচুর সাহায্য পেলাম আমরা সবাই থেকে, আমাদের ফুল টিম থেকে সাহায্য পেলাম, জেলা প্রশাসন থেকে, অল দ্য পলিটিক্যাল পার্টিস থেকে, আপনার এসআইআর সময় বিএলএ থেকে, ম্যাক্সিমাম আমি যে আছে
এত মানুষ কাছে পৌঁছতে পেরেছি আপনাদের মাধ্যমে, যেটা আছে আপনারা যে আছেন প্রচুর সাহায্য করেছেন আমাদেরকে। চলো গভর্নমেন্ট পলিসি ছিল, ইসিআই পলিসি ছিল, এসআইআর ছিল, লাস্ট মাইল পর্যন্ত নিয়ে গেছেন আপনারা। আর যেটা আমি সন্দেশ দিয়েছিলাম, প্রত্যেকবার সন্দেশ দিলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, আপনারাও ওর মধ্যে সাহায্য করেছেন আমাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য কি হাই ভোটিং করুন, কনস্টিটিউশনাল ডিউটি আছে আপনার রাইট আছে, এমন রাইট আছে একটা ভোটিং রাইট। সবচেয়ে আমির থেকে সবচেয়ে গরিব, সবচেয়ে এডুকেটেড থেকে লিস্ট এডুকেটেড প্রত্যেক মানুষ একটা ভোটিং রাইট আছে। ইউ শুড এক্সারসাইজ এ ভোটিং রাইট। এটা যে আছে দৃষ্টান্তমূলক যেটা আছে 93% ভোটিং হয়েছে আপনার ইন্ডিপেন্ডেন্স যে আছে, গোটা কান্ট্রিতে এরকম ভোটিং হয়নি যে পশ্চিমবঙ্গে এবার what বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এটা দেখিয়ে দিয়েছে কি ইভেন আফটার 2 রাউন্ড যেটা হয়েছে আমাদের এত বছর পরে, যেটা 2 রাউন্ড হয়েছে আমাদের, 2 রাউন্ড পরেও 93% ভোটিং হয়েছে। দিস ইজ দ্য বেঙ্গল যে আছে, দেখিয়ে দিয়েছে দেশকে কি আমরা যেটা চাই ওটা করতে পারবো। নাহলে গোটা কান্ট্রি ধারণা ছিল कि 2 রাউন্ডে বিরাট এখানে ল অ্যান্ড অর্ডার হবে, এখানে এত সারা সিট একসঙ্গে থাকবে, প্রশাসন এরকম কন্ট্রোল করতে পারবে না। কিন্তু আমাদের আস্থা ছিল অন দ্য পিপল অফ বেঙ্গল, অন দ্য ভোটার্স অফ বেঙ্গল। এটা যেটা আছে 100% যেটা আছে এটা সুস্থভাবে এটা হবে। দেখুন এখন পর্যন্ত আমরা খুব ব্যস্ত ছিলাম। 15 সিটে যেটা আপনার রিপোর্ট হলো, 4টা ডায়মন্ড হারবার, 11 মোগরা বেস্ট, ওটা আমাদের ইসিআই টিম গেল, ওখানে প্রিন্সিপাল সেক্রেটারি আর আন্ডার সেক্রেটারি গেলেন, ওখানে ওরা স্টাডি করে এসছেন, ওনার রিকমেন্ডেশন এসছে। ফলটা দেবী যেটা আছে যে আমাদের স্টেট অবজার্ভার রিপোর্ট দিয়েছেন, ডি অবজার্ভার দিয়েছেন, 60 থেকে বেশি বুথে গন্ডগোল ছিল। এখন আমরা 2-3 দিন থেকে একদম ব্যস্ত ছিলাম। আজকে সুস্থভাবে যেটা আছে কাউন্টিং করার জন্য আমরা প্রত্যেক 77 কাউন্টিং ভেন্যুর সঙ্গে যোগাযোগ ছিল, আপনার হল সঙ্গে যোগাযোগ ছিল, ডিও সঙ্গে যোগাযোগ ছিল। আমি অনেক হল দেখলাম। এখন কাল থেকে আমরা এটা দেখবো কি ফলতাতে এটা কেন হলো, ফলতা থেকে শিক্ষা নিয়ে এবং কালীগঞ্জ বাই ইলেকশন থেকে শিক্ষা নিয়ে আমরা ওয়েবকাস্টিং আর অনেক জিনিসে আমরা জোর দিয়েছিলাম কি বুথে বিচার ফুল পাওয়ার দিতে হবে, সিএপিএফ কে বুথের রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে, আপনার একটা লক্ষণ রেখা খিঁচতে হবে আপনার বুথ কাছে, যার ভিতরে কেউ ঢুকতে পারবে না। এসব জিনিস কালীগঞ্জ থেকে আমরা শিখেছিলাম, যেটা এখানে আমরা ইউজ করলাম। ওরকম ফলটা থেকে দেখবো কি অনেক গন্ডগোল ছিল, কেন গন্ডগোল ছিল, কি আমাদের ঠিক করতে হবে, তাহলে ফিউচার ইলেকশন জন্য আমাদের খুব সাহায্য করবে ওটা। Sir, did you face any kind of pressure from any of the political parties, any kind of How can somebody pressurize me? Somebody can pressurize me in case I get enticed or in case I get that thing intimidated. Neither I am going to get enticed or intimidated. If somebody tells me also multiple number of times for something, definitely I will do it in case it's within the law. If it's outside the law, then I cannot do it. This has been my style of functioning throughout, and this has been my style of functioning here itself. I have never been pressurized by anybody or any force in my entire career. Sir, have there been any untoward incidents as of now? In the counting or election process? Counting, see, minor incidents have been there. Few places, the counting personnel came late. Few places, the micro observers did not come. But everything has been managed because it's a well laid out system. It's a system which is continuing for so many years, and the system is very tried and tested. Even if temporary problems happen, because the statute is clear, because precedents are there, everything ultimately falls in place, and everything will fall in place, has fallen in place, and ultimately we are going to have 100% free and fair counting. স্যার বলছি একটা জিনিস সেটা হচ্ছে এই যে এবারে আপনারা নির্বাচন পরিচালনা করলেন, আরপি অ্যাক্টে যা আছে সেটাই আপনারা ইমপ্লিমেন্ট করলেন, সংবিধানে আপনাদেরকে যে ক্ষমতা দেওয়া আছে সেটাকেই আপনারা ইমপ্লিমেন্ট করলেন। এই ইমপ্লিমেন্টেশনের জন্যই এবারে পশ্চিমবঙ্গ ইতিহাস তৈরি করলো। তার মানে কি এতদিন রাজ্যে যেভাবে নির্বাচন পরিচালনা হয়েছিল, এই ধারাগুলো বা এই নিয়মগুলো বা এই আইনগুলোকে ঠিকমতো কি ইমপ্লিমেন্টেশন হয়নি? না, এটা আমি কমেন্ট করবো না। যেটা আছে, আই এম নোবডি টু অ্যাসেস দ্য পারফরমেন্স অফ মাই প্রিডিসেসর or earlier কি হলো, নিদার আই নো দ্য ফুল ফ্যাক্টস এন্ড ফিগার্স। আমি এটা বলি যেটা আমার ধারণা আছে, স্ট্রং ধারণা আছে, যদি আপনাকে সংবিধান যে কোনো অ্যাক্ট বা কোনো রুল কোনো ডিউটি দিচ্ছে, তো আপনাকে নিশ্চয়ই কমেন্সেট পাওয়ার দিয়েছে। এ আমার দিস ইজ মাই ফাউন্ডেশন স্টোন এন্ড দ্য প্রিন্সিপালস যেটা আছে অফ অ্যাডমিনিস্ট্রেশন।
কি যখনই আপনাকে কাজ দেওয়া হয়েছে, যত ডিফিকাল্ট কাজ হবে আপনাকে ওটা পাওয়ারও দেবে। আপনাকে কাজ করার জন্য টিম তৈরি করতে হবে, কাজ করার জন্য আপনাকে রুল ল রেগুলেশন পড়তে হবে, টিমকে বোঝাতে হবে, টিম শুড নো ক্লিয়ার ভিজন কি করতে হবে, কি করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো এভরিথিং। দ্যাট ইজ ওয়াই অনলি আছে আমরা কমেন্সেট পাওয়ার যেখানে যেখানে ইউজ করতে হবে। এখানে বললো কি আমি স্টাফ দেবো না, তো আমাদের যে পাওয়ার আছে ইউজ করলাম, স্টাফ দিতে হবে আপনাকে। বিকজ আমি তো স্টাফ বাড়ি থেকে আনতে পারবো না, আমাকে তো 5 লাখ স্টাফ লাগবে। প্রত্যেক অফিস বলবে কি আমার কাজ খুব ইম্পর্টেন্ট আছে আর আমি আসতে পারবো না, তো আমাকে তো আনতে হবে। এই জন্য তো আমাকে আমার কোর্সিভ পাওয়ার ইউজ করতে হবে। বাট কোর্সিভ পাওয়ার ইউজ করতে হবে for the public good, not for personal benefit, not for the benefit of any group or organization. If the power is used for public good, public also appreciates, and that helps in your implementation of projects and schemes and whatever is desirable. স্যার ভবানীপুর যে থানা থেকে যে অফিসারকে সাসপেন্ড করা হলো এবং ডিপার্টমেন্টাল মেম্বার একটা বন্ধু হাতে নিয়ে দেখা যায়, যার বন্ধু নিয়ে সে ছবি তুলেছে তার এগেন্সে কোনো রকম অ্যাকশন বা কিছু নেওয়া? এটা দেখুন আমি কিছু জানি না, এটা পুলিশের ম্যাটার আছে, ওদের ইন্টারনাল ডিসিপ্লিন আছে। ইলেকশন থেকে নিয়ে এটা কোনো লেনদেন নেই। এটা একজন ওসি তো নিজে হঠাৎ করে হাতে বন্দুক তুলে ভাই ওটা কার বন্দুক ছিল ছিল, ফটো ছিল ছিল, ফটোশপ ছিল, ওটা এআই ছিল, ওটা কি ছিল আমি কিছু বলতে পারবো না, আমি ইন্টারেস্টেডও নেই। এটা পুলিশের ডিসিপ্লিন আছে, ইরেসপেক্টিভ কি ইলেকশন আছে নিয়ে আছে, পুলিশের ডিসিপ্লিন আছে, ও ডিসিপ্লিন চলছে। সিপি ডিসিশন নিয়েছেন, আমাদের সঙ্গে যোগাযোগও হয়নি, আমরা যোগাযোগ করিনি। এরপরে ওনার ইনকোয়ারি ইনভেস্টিগেশন কি বেরোবে এটা উনি বুঝুক, হোম ডিপার্টমেন্ট বুঝুক। স্যার একটা প্রশ্ন, অনেক জায়গায় কাউন্টিং সেন্টারে এজেন্টদের তরফ থেকে অভিযোগ এসেছে মাইক ব্যবহার করা হচ্ছে না, মাইকে কিছু জানানো হচ্ছে, ইভেন তারা বুঝতে পারছে না, জানতে পারছে না অনেকগুলো পয়েন্ট কি কত রাউন্ড গণনা চলছে, কে গিয়ে অনেক কিছু জানতে পারছে না মাইকের জন্য। আরে এজেন্টের জানতে পারবে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি জানতে পারবে না কত লোক আছে কি বলছে। এটা অদ্ভুত ম্যাটার আছে, ছোট হল আছে, টেবিল কাছে, এটা টেবিল। ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্সে নজর রেখেছিলাম আর এই মুহূর্তে কিছু ট্রেন্ডিং আবারও সামনে আসছে, একটু দেখাবো আপনাদের। চতুর্থ রাউন্ডে চাকদার বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ এগিয়ে রয়েছেন 8,000-এর বেশি ভোটে। চতুর্থ রাউন্ডের পরে বিজেপি প্রার্থী 8,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কল্যাণী বিধানসভা কেন্দ্র চতুর্থ রাউন্ডের পরে বিজেপি প্রার্থী অনুপম বিশ্বাস এগিয়ে রয়েছেন 4,000-এর কিছু বেশি ভোটে। ষষ্ঠ রাউন্ডে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার এগিয়ে রয়েছেন 13,657 ভোটে। রাজারহাট নিউ টাউন এগিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাপস চট্টোপাধ্যায়, তিনি এগিয়ে রয়েছেন। রাজারহাট গোপালপুর 1,921 ভোটে এগিয়ে রয়েছেন অদিতি মুন্সি, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অদিতি মুন্সি। বরানগর বিধানসভায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। 20,144 ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে অগ্নিমিত্রা পল, আপাতত ট্রেন্ডিং। আর এই মুহূর্তে চলুন একবার ওভারঅল যে ট্রেন্ডিং সকাল থেকে দেখাচ্ছি আপনাদের, সেই ট্রেন্ডিংটা একটু দেখাবো। দেখুন, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 86টি আসনে লিড করছে, প্রাথমিক ট্রেন্ডিং। তৃণমূল কংগ্রেস 86টি আসনে লিড করছে এই মুহূর্তে। বিজেপি দেখি 152, মানে এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যেই বিজেপির দখলে। যদি এই ট্রেন্ড বজায় থাকে 152, একটি আসনে বামেরা এগিয়ে রয়েছে, একটি আসনে ট্রেন্ডিং এখনো পর্যন্ত বামেরা এগিয়ে রয়েছে। দেখি কংগ্রেস এই মুহূর্তে একটি আসনে, শূন্য আসন। কিছুক্ষণ আগে আমরা 2টো আসন দেখাচ্ছিলাম, কারণ সেই সময় কংগ্রেস ট্রেন্ডিং ছিল 2টি আসনের। এই মুহূর্তে কিন্তু আবারও খানিকটা পিছিয়ে গেছে কংগ্রেস, একটিও আসনে এই মুহূর্তে তারা এগিয়ে নেই। যদিও এটা ট্রেন্ডিং, আবারও বলছি সময়ের অপেক্ষা, পুরো বিষয়টি ঠিক কোথায় দাঁড়ায়। আমরা সকাল থেকে তো আলোচনা করছি দিনভর, এই মুহূর্তে আবারও একটুখানি আলোচনার টেবিলে চলে যাব। সেখানে আমাদের সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন একটু তাদের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে আজিজুল বিশ্বাস রয়েছেন, আজিজুল দাকে স্বাগত জানাবো, রাজনৈতিক বিশ্লেষক আজিজুল দা রয়েছেন আমাদের সঙ্গে। পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন আরিফ হোসেন মন্ডল, কংগ্রেসের তরফ থেকে আরিফ রয়েছেন আমাদের সঙ্গে, এবং পাশাপাশি সুকান্ত সাহা রয়েছেন বিজেপির তরফ থেকে। সুকান্ত দাকেও স্বাগত জানাবো। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যাবো তো ডেফিনেটলি, কিন্তু আজিজুল দার কাছে একটু যাই। মুর্শিদাবাদ নিয়ে আমরা কিছু প্ল্যানিং এর কথা শুনেছিলাম, মুর্শিদাবাদ নিয়ে কিছু প্রেডিকশন ছিল। যেহেতু মুর্শিদাবাদের ভূমিপুত্র আজিজুল দাম, একটু মুর্শিদাবাদ দিয়ে শুরু করব, ডোমকল দিয়ে শুরু করি, কারণ একমাত্র এই জায়গায় যেখানে রানা লিড করছেন সিপিএম প্রার্থী।
হ্যাঁ, আমার আগে থেকেই একটা মোটামুটি ধারণা ছিল, মানে ওখানকার গ্রাউন্ড জিরো থেকে যে খবর আমার কাছে ছিল সেটা হচ্ছে যে একমাত্র সিপিএম যদি জিততে পারে পশ্চিমবাংলায় একটা সিট, সেটা হচ্ছে ডোমকল। এখনও পর্যন্ত সেই ধারাটাই এখনও ঠিক আছে, যদিও অন্যান্য কেন্দ্রের মতো ডোমকলেও একদম আর্লি মানে বলবো, কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই 21, 22, 23টা করে রাউন্ড হবে, ওখানে 1 রাউন্ড বা 2 রাউন্ড গণনা হয়েছে, অল্প ভোটেই এগিয়ে আছে। আমার ধারণা হাড্ডাহাড্ডি হবে, শেষ পর্যন্ত জিতলেও খুব কম মার্জিনে হার জিত হবে ডোমকলে। দেখছিলাম 618টা ভোটে এগিয়েছিলেন সেই সময়। হ্যাঁ, মানে আমি বললাম যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং শেষমেশ কে জিতবে সেটা বলা এই মুহূর্তে খুব কঠিন। তবে খুব ইন্টারেস্টিং হচ্ছে মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের যে আমজনতা উন্নয়ন পার্টি, আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 2টো আসন পাওয়ার দিকে, মানে হুমায়ুন যে 2টো আসনে দাঁড়িয়েছে, নওদা এবং রেজিনগর, 2টো আসনেই ভালো পজিশনে আছে এখনো পর্যন্ত আমার কাছে যা খবর। আর একটি আসনেও সম্ভবত ভালো করবে, ভালো করার সম্ভাবনা আছে, হরিহরপাড়া। সার্বিকভাবে মুর্শিদাবাদে 2021 সালে তৃণমূল কংগ্রেস 22টি আসনের মধ্যে 20টি আসন পেয়েছিল, কিন্তু এবছরে নানান ঘটনা পরিক্রমার এতে মনে হয়েছিল যে তৃণমূল কংগ্রেস আগের এটা ধরে রাখতে পারবে না এবং সেই দিকেই যাচ্ছে, ধরে রাখতে পারছে না। কারণ সত্যি কথা বলতে কি, যে তৃণমূল কংগ্রেসের একটা ভাঙন হয়েছে। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে গিয়ে বহিষ্কৃত হয়ে আলাদা একটা দল গঠন করেছেন। এটা একটা মনে হয় যে 22টা বিধানসভা কেন্দ্রে হুমায়ুন এফেক্ট ফেলছে, হুমায়ুন ইস্যু। একটা জিনিস হয়েছে যেটা মুর্শিদাবাদে এখনো পর্যন্ত ফলাফলে যা ট্রেন্ড, মুর্শিদাবাদে কিন্তু সংখ্যালঘু ভোট এক পক্ষে তৃণমূলের দিকে যাচ্ছে না। আচ্ছা, যার ফলে তুমি যদি একটু ভেতরে যাও তাহলে দেখবে বেশ কিছু আসনে ভারতীয় জনতা পার্টি আনএক্সপেক্টেড এগিয়ে আছে। আমি মুর্শিদাবাদ তো ওদের ছিল, ওই বহরমপুর মুর্শিদাবাদ দুটোতেই আমার ধারণা এগিয়ে আছে। সেই সঙ্গে সঙ্গে ভরতপুর, বড়োয়া, এই যে আসনগুলো কিছুক্ষণ আগে আমি ফারাক্কাতেও এগিয়ে থাকতে দেখলাম। ফলে হিন্দু ভোটের কনসেন্ট্রেশন ইন ফেভার অফ বিজেপি, কিন্তু সেই রকম মানে সংখ্যালঘু ভোটের কনসেন্ট্রেশন তৃণমূল হচ্ছে না। কিন্তু কংগ্রেস, সিপিএম, ডোমকল সেটা বলেই দিচ্ছে, কারণ ডোমকলে 2021-এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাফিকুল ইসলাম মারা গেছেন, প্রয়াত হয়েছেন, প্রচুর ভোটে জিতেছিলেন। সুতরাং প্রাপ্ত ভোট সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোটে একটা ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসের, যার ফলে মুর্শিদাবাদে খুব মানে এক্সপেক্টেড রেজাল্ট তৃণমূল কংগ্রেস হচ্ছে না। এই মুহূর্তে আরেকটা ট্রেন্ডের দিকে নজর রাখি। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী, চলুন দেখাই, টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস 918টি ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস 918 ভোটে এগিয়ে রয়েছে। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি 1350 ভোটে এগিয়ে রয়েছেন। জগদ্দলে বিজেপি প্রার্থী রাজেশ কুমার 1600 ভোটে এগিয়ে রয়েছেন। জগদ্দলে বিজেপি প্রার্থী রাকেশ কুমার এগিয়ে রয়েছেন। একাধিক তথ্য এই মুহূর্তে আসছে। ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং 5000 ভোটে এগিয়ে রয়েছেন। ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং 5000 ভোটে এগিয়ে। নৈহাটির বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় 4000 ভোটে এগিয়ে। বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস 1700 ভোটে এগিয়ে। জগদ্দলে বিজেপি প্রার্থী রাজেশ কুমার 1600 ভোটে এগিয়ে রয়েছেন। ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং 5000 ভোটে এগিয়ে রয়েছেন। যে বিধানসভাগুলো দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, বেশিরভাগ বিধানসভাতেই কিন্তু বিজেপি এগিয়ে। নৈহাটি বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় 4000 ভোটে এগিয়ে রয়েছেন। বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস 1700 ভোটে এগিয়ে। সুদীপ্ত দাস বিজেপি প্রার্থী বীজপুরের। নোয়াপাড়ায় এখনো অবধি তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 851 ভোটে। তৃণাঙ্কুর ভট্টাচার্য 851 ভোটে এগিয়ে রয়েছে। নোয়াপাড়াতেই ভিভিপ্যাট নিয়ে একটা গন্ডগোল, অশান্তির খবর আসছিল। যাই হোক, সেটা তো কমিশনের তরফ থেকে এই স্পষ্ট করা হয়েছে বা বলা হয়েছে যে সেটা মকপোলের যে ভিভিপ্যাট সেগুলো পাওয়া গিয়েছে। যাই হোক, নোয়াপাড়ায় তার মানে অর্জুন সিং এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন, তৃণাঙ্কুর এগিয়ে রয়েছেন। একটা ব্রেক নেব শার্প, খুব দ্রুত এই বিরতির পর আবারও ফিরছি সঙ্গে। এই মুহূর্তে ট্রেন্ড কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে যদি এই ট্রেন্ডই বজায় থাকে তাহলে একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি এগিয়ে গিয়েছে। বলে সুকান্তদার কাছে না গিয়ে উপায় নেই, চওড়া হাসি। আরও কতটা চওড়া হবে জানি না, সেটা সময়ের অপেক্ষা। সুকান্তদা, দেখুন, জনতা কমপ্লিট রিজেকশন করেছে মমতাকে। মমতা এবং তৃণমূল ক্ষমতা থেকে সরে যাবে, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। চলে গেছে, আমরা চলে এসেছি। মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে বিজেপির নেতৃত্বে। অন্তজ মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, প্রান্তিক মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে, অভয়ের মায়েদের সরকার প্রতিষ্ঠিত হবে,
রেখা পাচ্চদের সরকার প্রতিষ্ঠিত হবে, কলিতা মাঝিদের সরকার প্রতিষ্ঠিত হবে। একটা কথা আছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমোরো। এই ব্যাপারটা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছিল। আমরা বাঙালির ঋত গৌরব ফিরিয়ে নিয়ে আসব। এই বাংলা চৈতন্যের ভূমি, এই বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমি, আমাদের অত্যন্ত আবেগের জায়গা। আজকে পুরো অঙ্গবঙ্গ শেষে মানে কলিঙ্গর পরে বঙ্গ জয় হচ্ছে। সবসময় আমাদেরকে একটা কথা বলে একটা ন্যারেটিভ, ভুলভাল ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে বিজেপি বাঙালি বিরোধী পার্টি। এক্স্যাক্টলি, আমি ঠিক এইখানটায় আসার চেষ্টা করব সুকান্ত দা। না না, এইখানটায় একটু আসবো। আমি বলছি সোশ্যাল মিডিয়ায় দাদা সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে এসআইআর আর 3000 টাকা বনাম বাঙালি অস্মিতা। এখানে বাঙালি অস্মিতায় ভোট হয়নি, এসআইআর আর 3000 টাকায় ভোট হয়েছে, এরকম কিছু ন্যারেটিভ তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দেখুন, ওরা যা খুশি ন্যারেটিভ তৈরি করতে পারে, কারণ ওরা কখনো সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে ওঠেনি। আমি তৃণমূলের বন্ধুদেরকে বলবো, আপনাদেরকেও বলছি, বাঙালি অস্মিতাকে নিয়ে চিৎকার চেঁচামেচি লাফালাফি। বাঙালি অস্মিতা আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? বাঙালি নারীর সম্মান আজ ভুলুণ্ঠিত। একজন মহিলা মুখ্যমন্ত্রী নারীর সম্মান হচ্ছে একটা নির্ধারিত বাজার মূল্যে, মানে বাজারের বিকোনোর জায়গায় নিয়ে চলে গেছেন। সুতরাং বাঙালি অস্মিতা আমরা রেস্টোরেশন করব, গণতন্ত্রের রেস্টোরেশন এখানে হবে। মাছ ভাতের নিমন্ত্রণ থাকলো। শ্রমিকদা আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় বলে দিয়েছেন পরিষ্কার, 6 তারিখে বিজেপির সমস্ত পার্টি অফিস থেকে মাছ ভাত খাওয়ানো হবে। উই ডোন্ট বিলিভ ইন ভায়োলেন্স। বিজেপি ভায়োলেন্সের রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ আমরা মনে করি চোখের বদলে চোখ নিলে সোসাইটিটা অন্ধ হয়ে যাবে। ওরা যে ধ্বংসাত্মক কাজ করেছে, আমরা বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত করব। এখানে শাসকের আইন চলতো। প্রথমে 34 বছর বামেরা, পরে একটা বিষয় বলুন দাদা, একটা বিষয় বলুন, বিজেপি যদি এই ফল ধরে রাখতে পারে, এই ট্রেন্ড যদি ধরে রাখতে পারে, তাহলে আপনারা সরকার গড়ছেন, সেই দিকে এগোচ্ছেন আপনারা। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে এই সাফল্য কি শুধুমাত্র সংগঠনের জোরে, নাকি তার সঙ্গে এসআইআর সাহায্য করলো, নাকি তার সঙ্গে এই যে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা সাহায্য করলো? দেখুন দিদি, যে বিষয়টা আমি বলতে চাইছি যে আমরা কখনো ভাতার রাজনীতিতে বিশ্বাস করি না। একদম আমাদের স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট এবং পরিষ্কার। আমরা ভাতার রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু তৃণমূল এবং তার আগে সিপিএম বাংলার মা বোনেদের এমন একটা জায়গায় গিয়ে একদম রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। সুতরাং একটি মেয়ে বা একটি ছেলে পড়াশুনো শিক্ষা শেষ করবার পরে তাদেরকে বলছে তুমি চপ ভাজো, ছেলেদেরকে বলছে চপ ভাজো, মেয়েদেরকে বলছে মুড়ি ভাজো। এই কি একজন সিএম বাংলাকে দিশা দেখাচ্ছেন? তো সুতরাং তারা যাতে একটা ফর্ম ফিল আপ করতে পারে, অন্তত তাদের হাতে কিছু টাকা দরকার। সংগঠনের জায়গাটাতেও আমি আসবো, যে বিজেপির সংগঠন কি সত্যি সেই জায়গায় তৈরি করতে পেরেছে, নাকি অ্যান্টি ইনকামবেসি ফ্যাক্টর এখানে কাজ করেছে? আমি আসবো দাদা, কিছু ট্রেন্ডের দিকে নজর রাখি। বোলপুর বিধানসভা তৃণমূল প্রার্থী 2070 ভোটে এগিয়ে রয়েছে। বোলপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী 2070 ভোটে এগিয়ে। লাভপুর বিধানসভা বিজেপি প্রার্থী 855 ভোটে এগিয়ে। নানুর বিধানসভা বিজেপি প্রার্থী 1369 ভোটে এগিয়ে রয়েছেন। 2068 ভোটে এগিয়ে রামপুরহাটের বিজেপি প্রার্থী 2068 ভোটে এগিয়ে রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। সপ্তম রাউন্ডের শেষে 19,012 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী বাঁকুড়া বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দ্বারা। করিমপুর বিধানসভার প্রথম রাউন্ড শেষে সোহম চক্রবর্তী 3,247 ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ড এবং পঞ্চম রাউন্ড শেষে কুমারগ্রাম এবং তারকেশ্বর বিজেপি প্রার্থী এগিয়ে। বিজেপির প্রতিক্রিয়া কি আসছে দেখি। দেখুন, সব জায়গায় মানুষ অনেকটা বাকি আছে, যদিও প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি তাদের প্রার্থীরা অনেকটা এগিয়ে আছে। এবিপির বর্তমান যে ট্যালি আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, 104 সিটে বিজেপি এগিয়ে আছে এবং 90-এর কাছাকাছিতে তৃণমূল আছে। ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাষ্ট্রীয় চ্যানেল আছে বা ন্যাশনাল চ্যানেল আছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বিজেপি অনেকটা এগিয়ে গেছে। সরকার গড়ার জন্য যে সিট প্রয়োজন ততখানিতে এগিয়ে গেছে। অতএব বিজেপির সরকার তৈরি হচ্ছে, এর বিষয়ে আমরা 100% আশাবাদী। তবে আমি এখনই কতগুলো সিট হবে কি হবে এই বিষয়ে এখনই মন্তব্য করা আমার মনে হয় সমীচীন নয়। একটু অপেক্ষা করুন, দুপুর হতে দিন, 12টা-1টার মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর 1 ঘন্টা পর আমরা মোটামুটি বলতে পারবো যে বিজেপি কত সিট নিয়ে সরকার করছে। কিন্তু এখন যে ট্রেন্ড চলছে, এই ট্রেন্ড স্পষ্ট বলছে যে বিজেপির সরকার তৈরি হচ্ছে। সরকার তৈরি হতে চলেছে। মানুষ বেরিয়ে পড়লে আমি কি করতে পারি? মানুষই তো নির্বাচন,
ঠিক দুটোর পরে এই নির্বাচন মানুষ লড়েছে, এই লড়াই মানুষের সঙ্গে শাসক দলের লড়াই, মানে যা বলার আমরা মানসিকভাবে 200% প্রস্তুত আমরা জয়লাভ করছি, কারণ যেভাবে ভোট পড়েছে এবং বাংলায় বিশেষ করে শহরী এলাকায় কলকাতার দিকে তারা নিজের ভোট নিজে দিতে পারতো না, তাদের আবাসনের নিচে বোম্বিং করে তাদের রুখে দিয়ে সেগুলোকে বোরখা পরে ছাপ্পা হতো, সেগুলো বন্ধ হয়েছে। প্রত্যেক মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, যেখানে একটু গন্ডগোল সেখানে রিপোলিং হচ্ছে। তাই আমরা নিশ্চিত মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষ নিজেরা প্রয়োগ করতে পেরেছে। বাংলায় যা বাতাবরণ, বেকার যুবকরা যোগ্যরা চাকরি পায়নি। আমরা গতকাল সন্ধ্যায়ও পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়েছি, যেভাবে বিপুল সংখ্যায় মানুষ নিজের ভোট নিজে দিয়েছে এবং এবার মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। আমরা আশাবাদী যে ফল হতে চলেছে তা নতুন বাংলা গঠনের ফল হতে চলেছে। কোথাও কোথাও সেলিব্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি খুব ছোট করে একবার একটু সুকান্তদার কাছে যাব। সুকান্তদা, নীতিন নবীন তার ভূমিকা এক্ষেত্রে একেবারে নতুন, মানে দায়িত্ব নিয়েই এত বড় সাফল্য। সরি, কোশ্চেনটা একটু আরেকবার নীতিন নবীনের ভূমিকাটা আমি জানতে চাই। ইসিআই নীতিন নবীন, দেখুন নীতিন নবীন সহ সবার ভূমিকা তো অবভিয়াসলি রয়ে গেছে। সব থেকে বড় ভূমিকা যেটা ডেমোক্রেসিতে পালন করে, আমি যেটা বলতে চাইছি, তব চরণে নত মস্তক, যেটা গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষের ওপর ভরসা, মানুষই শেষ কথা বলবে এবং এই মহা জঙ্গলরাজের বিরুদ্ধে মানুষ রায় দিয়ে দিয়েছে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার গঠিত হওয়া, স্বপ্নের সরকার গঠিত হবে, সেটা শুধুমাত্র আর ঘণ্টাখানেকের সময়ের অপেক্ষা। আমরা ক্লিয়ার মেজরিটির দিকে চলে গেছি, মানুষ ক্লিয়ার মেজরিটির দিকে চলে গেছে। নীতিন নবীনজি থেকে শুরু করে প্রত্যেকটা কার্যকর্তা, আমার বুথ লেভেলের বুথ প্রেসিডেন্ট পর্যন্ত, এবং অগণিত সাধারণ মানুষ যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের পতাকাটাকে কাঁধে করে এই প্রবল গ্রীষ্মের দাবদাহে মানুষের কাছে কাছে আমাদের বার্তা পৌঁছে দিয়েছেন, তাদেরকে আবারও বলছি, তব চরণে নত মস্তক। মানুষ শেষ কথা বলেছে এবং মানুষের সরকার গঠিত হতে চলেছে। বেশ, দেখা যাক, সময়ের অপেক্ষা। সেটা সুকান্ত মজুমদার বলছেন যে তারপরে বোঝা যাবে যে কত সিট নিয়ে বিজেপি আসতে চলেছে বা সরকার গড়তে চলেছে। আরিফ রয়েছেন, আমি একবার আরিফের কাছে যাই। আরিফ, মুর্শিদাবাদ নিয়ে বা মালদা নিয়ে কিছু প্রেডিকশন ছিল এবং যেখানে সেফোলজিস্ট তো বটেই, অনেক রাজনৈতিক বিশ্লেষকের কথা বলছিলেন যে কংগ্রেসের শক্ত জমি এবং নতুন করে কংগ্রেস অক্সিজেন পেতে পারে এই ভোটের পরে, সেটা প্রমাণিত হতে পারে, সেরকম একটা সুযোগ রয়েছে। সেই সুযোগ কি কাজে লাগাতে পারলো কংগ্রেস? দেখুন, প্রথমেই বলি যে সুযোগ তো ডেফিনেটলি আছে এবং আমরা সকলেই জানি যে প্রায় 20 থেকে 22, 24টারও বেশি এরকম রাউন্ড রয়েছে। সেখানে এখনও পর্যন্ত যা রেজাল্ট, মুর্শিদাবাদের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে 2টো বা সর্বোচ্চ 3টি এরকম রাউন্ড হয়েছে। আমরা ইতিমধ্যে এগিয়েও ছিলাম, এখনও ট্রেন্ডিংয়ে প্রায় আমরা 2টোর বেশি এগিয়ে আছি। কিন্তু আমরা আশাবাদী শুধু মুর্শিদাবাদ নয়, আমরা মালদা, দিনাজপুর এবং বীরভূমের 2-1টা আসনেও আমরা খুব ভালো ফল করব। এবং যদি ইসিআইয়ের রেজাল্ট দেখা যায় তাহলে সেখানে দেখতে পারবো যে এটা টোটালি কিন্তু একটা পোলারাইজেশন হয়ে গেছে। এই ভোটটা পুরো ডিভাইড হয়েছে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের উপরে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের মতো ডিস্ট্রিক্টে যেখানে 70% উপরে সংখ্যালঘু মানুষ, সেই 70% উপরে সংখ্যালঘু মানুষের মধ্যেও যে বিধানসভায় 80% অ্যাভো বা 75% বা 80%-এর থেকে অনেক বেশি মুসলিম কমিউনিটির মানুষ রয়েছে, সংখ্যালঘু কমিউনিটির মানুষ রয়েছে, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম রাজনৈতিক দল, যেমন বামফ্রন্ট, কংগ্রেস এবং হুমায়ুন কবিরের যে দল, সেই দল কিন্তু মাইনরিটি ভোটটাকে ডিভাইডেশন করার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু অপ্রত্যাশিত রেজাল্ট ভারতীয় জনতা পার্টি করেছে। এটা কিন্তু দেখতে হবে। এইটা একটা বিষয়, আমি জানি না সুকান্ত দার কাছে বা অজিজুলদার কাছে আমার এই প্রশ্নটা থাকবে পরবর্তীতে, যে আগের ভোটগুলোতে একটা ন্যারেটিভ তৈরি হলো যে বাম ভোট রামে গেছে। এবার কি হলো, মানে এই ভোটের কিছুটা পুনরুদ্ধার করা গেল কিনা, এই রাম ভোট কোথা থেকে এলো? আচ্ছা, কিছু রিয়াকশন আছে, আমি একটু দেখাই। শুরু হয়ে গেছে, যেটা বলছিলাম আমি কিছুক্ষণ আগে, সেলিব্রেশন শুরু হয়ে গেছে। যাই হোক, যে কথা বলছিলাম যে বাম ভোট রামে গিয়েছে, যে ন্যারেটিভটা এর আগের নির্বাচনগুলোতে দেখেছিলাম আমরা, এবার কি হলো? বাম ভোট রামে গেছিল,
সেটা রামে রয়ে গিয়ে তৃণমূল থেকে কিছু ভোট গেল, নাকি বাম ভোট কিছু রিকভার করা গেল? যে যদিও সেটা আরো একটু সময় লাগবে সেটা বলতে, কিন্তু প্রাথমিক যা ট্রেন্ড তাতে কি মনে হচ্ছে? আরে প্রাথমিক ট্রেন্ড বাম ভোট রামে, এটা তো মানে বামের যে ভোটটা আমরা 2019-এর আগে বা 2016 সময় নাকি কংগ্রেসের হাত ছাড়ায় বাম দুটো সিট এখন অব্দি ট্রেন্ডিং? হ্যাঁ, আমি সেই জায়গায় দাঁড়িয়েই বলছি যে বামফ্রন্টের যে ভোটটা ছিল সেই ভোটটা কিন্তু বামফ্রন্ট সেইভাবে আনতে পারেনি। এবং সব থেকে যেটা ভাবার বিষয়, আপনি দেখবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আমি যেটা বলছিলাম, যেখানে মানে কংগ্রেসের একেবারে জমি বলা যায়, এবং যেখানে কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি শক্তিশালী এবং শাসক দলের থেকেও বেশি, কিন্তু টোটালি পোলারাইজেশন হয়ে মুর্শিদাবাদের বিভিন্ন রকম ইস্যু যেগুলো এই তৃণমূল সরকারের আমলে এবং এই কেন্দ্রীয় সরকারের আমলেই হয়ে গেছে, সেই ইস্যুর উপরে ডিপেন্ড করে মানুষ কিন্তু টোটালি ডিভাইড হয়ে গেছে। এবং এই ডিভাইড হওয়ার ফলে এমন এমন জায়গা, যেমন ফারাক্কা, যেমন হচ্ছে আমরা যদি দেখি ভগবানগোলা, সেখানে পর্যন্ত বিজেপি কিন্তু প্রাথমিক যে ট্রেন্ড তাতে কিন্তু এগিয়ে আছে। কিন্তু আমরা আবারও বলবো যে আমরা অবশ্যই মুর্শিদাবাদে ভালো ফল করব। আমরা বহরমপুর জিতছি, লালগোলা জিতছি, আমরা রানীনগর জিতবো, এবং আমরা জলঙ্গির, ডোমকল সহ শামশেরগঞ্জ, ফারাক্কা, এই মুর্শিদাবাদের যে এই এলাকাগুলো, এগুলো আরেকবার বলুন, আরেকবার কেন্দ্রগুলো বলুন একবার। জলঙ্গি, আমি আপনাকে বলছি, আমরা বহরমপুর জিতছি, আমরা লালগোলা জিতছি, আমরা জলঙ্গি, ডোমকল, রানীনগর। ডোমকল বামেরা এগিয়ে রয়েছে, হ্যাঁ অবশ্যই এগিয়ে থাকতে পারে, কিন্তু সেখানে আপনি দেখবেন ত্রিমুখী লড়াই আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিমুখী বলা যায় না, ওটা দ্বিমুখী হবে, কারণ তৃণমূল 3 নম্বরে যাবে। তো আর আপনার শামশেরগঞ্জ, ফারাক্কা, ইভেন আমরা টপ ফাইট করব, আমরা জঙ্গিপুর, এবং আমরা টপ ফাইট করব রঘুনাথগঞ্জ, সুতি, এই সমস্ত এলাকাতেও। সেটা দিনের শেষে আমরা জানতে পারবো, কারণ যেহেতু 20 থেকে 22টা রাউন্ড হবে বা তারও বেশি রাউন্ড আছে অনেক অনেক বিধানসভায়। মালদাতেও আমরা ভালো ফল করবো, ইতিমধ্যে মালদাতে আমরা মালতীপুরে এগিয়ে আছি, আমরা মোথাবাড়ি জিতবো, আমরা আরও অনেক রকম, চাকুলিয়া, উত্তর দিনাজপুরে, সেখানে কিন্তু আমরা জিতবো, আমরা আশাবাদী। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিনের শেষে আমাদের অপেক্ষা করতে হবে, কারণ জনতাই শেষ কথা, জনতা নিশ্চয়ই। দেখা যাক জনতা কি বলছে। সেরকম কিছু ট্রেন্ড আরো সামনে আসছে। কামারহাটির দিকে নজর রাখি। কামারহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন। মদন মিত্র প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে রয়েছেন। মদন মিত্র 7,837 ভোটে এগিয়ে। মদন মিত্র প্রথম রাউন্ড গণনা শেষে 7,837 ভোটে এগিয়ে। নবদ্বীপ প্রথম রাউন্ড গণনা শেষে 818 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। প্রথম রাউন্ড গণনা শেষে 818 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। সিঙ্গুরে তৃতীয় রাউন্ড শেষে 2,965 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। আউশগ্রাম বিজেপি প্রার্থী কলিতা মাঝি 2,092 ভোটে এগিয়ে। আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি 2,092 ভোটে এগিয়ে। চতুর্থ রাউন্ড শেষে 3,959 ভোটে এগিয়ে বারাবণীর বিজেপি প্রার্থী। চতুর্থ রাউন্ড গণনা শেষে 3,959 ভোটে এগিয়ে বারাবণীর বিজেপি প্রার্থী। দ্বিতীয় রাউন্ড শেষে 2,808 ভোটে এগিয়ে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র, যিনি সন্দেশখালীর ওই ঘটনার পরে প্রতিবাদী মুখ হিসেবে সামনে এসেছিলেন, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আর তাকে এবারে হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করেছে বিজেপি। 2,808 ভোটে এগিয়ে হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র দ্বিতীয় রাউন্ডের শেষে। ভবানীপুরে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। চতুর্থ রাউন্ড শেষে ভবানীপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। 8,482 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ রাউন্ড শেষে 8,482 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে এগিয়ে গেল তৃণমূল, ভবানীপুরে আবারও এগিয়ে গেল তৃণমূল। চতুর্থ রাউন্ড শেষে 8,482 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শার্প একটা ব্রেক নেব, আবারও ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830740443. At JIS College of Engineering, innovative learning methods, world-class infrastructure, and careful mentoring promotes a culture of learning that prepares you for the world. JIS CE, your passport to excellence. Fashionable kids wear exclusive mega showroom Oranges, a house of Aburun. Jogajog 8100724076. Oranges, Birati minibus standir বিপরীতে। দেখুন ফিরলাম বিরতির পরে। দেখুন একটা বিষয় ঠিক, এখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে
টানাপোড়েন চলেছে। আমরা দেখেছি গত দুদিন আগেও শুভেন্দু অধিকারী বলেছিলেন রাউন্ড ধরে ধরে যে কোন রাউন্ডে কে এগিয়ে থাকবেন কে পিছিয়ে থাকবেন। আর যেটা বিরতিতে যাওয়ার আগে যেটা আপনাদের বলছিলাম, আরো একবার বলি, ভবানীপুর বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে হাই ভোল্টেজ কেন্দ্র, আর যেখানে যুযুধান দুই পক্ষ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, শুভেন্দু অধিকারী একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে। আর লাস্ট যে আপডেট আমাদের কাছে আসছে, চতুর্থ রাউন্ড শেষে ভবানীপুরে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় 8,482 ভোটে এগিয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে নন্দীগ্রামের খবর আপনাদের দিয়েছিলাম, সেখানে শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন, কিন্তু জানি না শেষ পর্যন্ত সেখানে যে ট্রেন্ড সামনে এসেছে সেটাই থাকছে কিনা। আমি আজিজুলদার কাছে একটু আসি। আজিজুলদা, এই যে মানে অনেক কিছু দেখলাম এবারের ভোটে একেবারে নজিরবিহীন, কিছু ইলেকশন কমিশনের তরফ থেকে নেওয়া সিদ্ধান্ত নজিরবিহীন, কিছু রাজনৈতিক দলগুলো এমন কিছু স্টেপ নিয়েছে যেগুলো এর আগে দেখা যায়নি। নির্বাচনের কেন্দ্র মানে গণনা কেন্দ্রগুলো, সেগুলোকে পাহারা দিতে হচ্ছে, মানে এইরকম ভাবে পাহারা দিতে হচ্ছে। কোনো কোনো রাজনৈতিক দল কিছু ভিডিও ভাইরাল করে দিচ্ছে যেখানে দেখা যাচ্ছে ছাদ বেয়ে কেউ উঠে পড়ছে, মানে এইগুলো, এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগে দেখিনি। এটার কি কোনো গুরুত্ব রয়েছে? দেখো, লড়াইটা যখন শেয়ানে শেয়ানে হয় না, এবং সেটা যখন ভিজিবল হয়, তখন কেউ কারো জমি ছাড়তে চায় না। এটাই ফুটবলের মাঠেও আমরা দেখি, আর ভোটের ময়দানেও আমরা দেখি। এবং সত্যি কথা বলতে কি, যে ফুটবলে যেমন আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে, তেমনি বাংলার এবারের বিধানসভায় ওই ফুটবলের মতো করেই আক্রমণ প্রতি আক্রমণে জমে গেছে, বিশেষ করে প্রচার। ফলাফলেও এখনও পর্যন্ত 163-10 হয়ে আছে, কিন্তু যত সময় এগোচ্ছে মানে একটু অন্যরকম লাগছে। মানে এই তৃণমূল কিন্তু আরেকটু এগোতে পারে, আমার যেটুকু মনে হচ্ছে। আমি ইলেকশন কমিশনের একটু ভেতরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম, যদিও বিজেপি এখনও পর্যন্ত অ্যাডভান্টেজ, কিন্তু যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে একটা জিনিস পরিষ্কার হয়েছে। আমি বিভিন্ন সংখ্যালঘু যে আসনগুলো আছে সেইখানে দেখতে পাচ্ছি সংখ্যালঘুরা এবার কিন্তু ম্যান্ডেটটা একমুখী দেয়নি, একদম পরিষ্কার। এর আগেও বলছিলাম আমি, মুর্শিদাবাদ বা মালদা বা উত্তর দিনাজপুরের আসনগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো, যার ফলে সেটা যেমন ঠিক, আমি আপনার কাছেই আছি, সেটা যেমন ঠিক, তেমন সংখ্যালঘু ভোটার বাদ গেছে এরকম একটা অভিযোগও কিন্তু এসআইআর পরে উঠেছে। এক্স্যাক্টলি, আমি সেই জায়গায় আসছি। মানে ভোটদানের ক্ষেত্রে সংখ্যালঘুরা কিন্তু একমুখে ভোট দেয়নি, তৃণমূলকে ভোট দেয়নি, যার ফলে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু আসনে, আমার ধারণা সেই আসনগুলো বিজেপি এগোবে না, সেগুলোতে পিছিয়ে পড়বে, সেগুলোতে কিন্তু অন্য রকমের রেজাল্ট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। 2 নম্বর তুমি যেটা বলছিলে এসআইআরে, এটা তো ঘটনা, এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে যে 27 লক্ষ, তার মধ্যে কিন্তু 70% সংখ্যালঘুদের ভোট, কিন্তু সংখ্যালঘু ভোটার তারা কিন্তু ট্রাইব্যুনালে আছে, এবং মোস্টলি মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর। এবং ভোট, এই যে শামশেরগঞ্জের কথা যদি বলি, একটা বিধানসভা আসনে 91,000-এর বেশি ভোট বাতিল হয়ে গেছে, ভাবা যায়। এবং তার সিংহভাগ, তার 85% হচ্ছে সংখ্যালঘু ভোট। অর্থাৎ কোথাও না কোথাও, একটু আগে ফুটবল খেলার কথা বলছিলাম, ফুটবলে 2 দল থাকে, রেফারি থাকে। এখানেও আমাদের এই নির্বাচনী ময়দানে এখানে যে রেফারি, নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন এর নিরপেক্ষতা নিয়ে, অ্যাকচুয়ালি নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন না করে পক্ষপাতদুষ্ট খেলোয়াড়ের ভূমিকা পালন করছে কিনা, এটা কিন্তু বিরোধী দলগুলোর মধ্যে থেকে অভিযোগ উঠে এসেছিল। সুতরাং এই এসআইআর নাম বাতিল হওয়া, সেখানে একটা অভিযোগ যেমন আছে, তেমনি করে ভোট পরিচালনার ক্ষেত্রে একটা বুলেট প্রুফ ম্যানেজমেন্ট দেওয়া, এটা ঘটনা যে ভোটের দিনে অবাধ সুষ্ঠু ভোটটা যেমন হয়েছে, তেমনি ভয়মুক্ত নির্বাচন কিন্তু হয়নি। অনেকে ভোট দিয়েছে, 90% অ্যাবাভ ভোট হচ্ছে, দুটো ফেজেই আমরা দেখলাম 90% অ্যাবাভ ভোট হচ্ছে যখন, তখন অনেকে এই কথা বলতে শুরু করেছিলেন যে এই ভোটটা পুরোটাই সরকার বিরোধী ভোট হচ্ছে। আমি জানি না সেইটারই প্রতিফলন এটা কিনা। যাই হোক, আমি আসবো দাদা, কিছু আরো ট্রেন্ডিং এই মুহূর্তে আসছে, একটু দেখাই আপনাদের। বারাসাতের দিকে নজর রাখবো। বারাসাতে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। বারাসাত বিধানসভা এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। রাজারহাট গোপালপুর ফের এগিয়ে গেলেন তরুণজ্যোতি তিওয়ারি। রাজারহাট গোপালপুরে ফের এগিয়ে গেলেন তরুণজ্যোতি তিওয়ারি। অদিতি মুন্সি পিছিয়ে পড়েছেন। ষষ্ঠ রাউন্ড শেষে মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। 29,383 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূলের থেকে 29,383 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। নাকাশিপাড়ায় তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি এগিয়ে 4,786 ভোট। দ্বিতীয় রাউন্ড গণনার শেষে সাগর বিধানসভা বিজেপি প্রার্থী 756 ভোটে এগিয়ে।
তৃতীয় রাউন্ডে রায়নায় তৃণমূল প্রার্থী মন্দিরা দলুই 9,260 ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ডে রায়নায় তৃণমূল এগিয়ে। দ্বিতীয় রাউন্ড শেষে মিনাখা বিধানসভা আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল 1472 ভোটে এগিয়ে রয়েছে। আইএসএফ প্রার্থী প্রতীক মণ্ডল 1472 ভোটে এগিয়ে রয়েছে দ্বিতীয় রাউন্ড শেষে। এখনো অনেকগুলো রাউন্ড বাকি রয়েছে, এগুলো 3 বা 4 বা 5 ম্যাক্সিমাম যে রাউন্ড গণনা হয়েছে তার মধ্যে এইরকম কিছু ট্রেন্ড সামনে আসে। আজিজুল, আমি আরেকটা বিষয় এখানে উত্থাপন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এই যে বাম ভোট রামে যাওয়ার যে ট্রেন্ডটা দেখেছিলাম, এবারে কি মনে হচ্ছে? দেখো, একটু আগে বলছিলাম এই বাম ভোট রামে যাওয়ার কথা যদি বলো, তাহলে আমি মুর্শিদাবাদের 2টো আসন বা আরো 3টে আসনের কথা যদি বলি, এই যে হরিহরপাড়া আসনে, হরিহরপাড়া আসনে এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থী 5,000 ভোটে এগিয়ে আছে, কিন্তু দ্বিতীয়কে সিপিএম। কিন্তু গত বিধানসভায় 2021-এ বিজেপি ছিল, সিপিএম থার্ড ছিল, বিজেপি ছিল, কংগ্রেস সেকেন্ড ছিল, কংগ্রেস সেকেন্ড ছিল, সেখানে কংগ্রেস এখন 4th পজিশনে আছে, 4th। ফলে এখানে সিপিএম এর একটা সার্জ হয়েছে, যেমন ডোমকল। না, তাহলে কি মানে হাতটা ছেড়ে সুবিধা হলো দুই দলেরই, মানে হাত ছাড়া হওয়াতে বামেদেরও সুবিধা হলো, কংগ্রেসেরও সুবিধা হলো? কি বাম কংগ্রেস মানে যদি একসাথে ভোটে লড়তে পারতো, তাহলে আমার ধারণা কিছু কিছু জেলায় জোটের ভোট একটু বেশি হওয়ার ফলে সেখানে তৃণমূলের ক্ষতি হতো, বিজেপিরও সামান্য ক্ষতি হতো, কিন্তু সেটা হচ্ছে না। বাম কংগ্রেসের ভোট ভাগ হচ্ছে এবং বেশ কিছু আসনে তার খেসারত কিন্তু দিতে হচ্ছে। কিন্তু এটা তো ঠিক যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের শক্তি তারা পরখ করে নিতে পারছে, ইন্ডিভিজুয়াল শক্তি। না, সেটা ঠিক, এবং শতাংশের বিচারেও তুমি যদি দেখো, কংগ্রেস এখনো পর্যন্ত যা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটে যেটা পাচ্ছি, মোটামুটি 3.5% আর সিপিএমের ভোট ওই 4%-এর আশপাশে, মোটামুটি স্ট্যাটিক। লোকসভাতে যা ভোট পেয়েছিল ওই রকমই আছে, যদিও 294টি আসনে কংগ্রেস লড়াই করছে। বেশ, সুকান্তদার কাছে আরেকবার আসবো। সুকান্তদা, বারবার কথা হয়েছে কটা রোহিঙ্গা ধরা পড়লো, এই এসআইআর এর পরে কটা রোহিঙ্গা ধরা পড়লো, কটা অনুপ্রবেশকারী পাকড়াও হলো, কজন মানে ইলিগালি এখানে ঢুকেছে, থেকেছে, ইত্যাদি করেছে, তাদের কতজনকে চিহ্নিত করা গেল। বিজেপি সরকার যদি গঠন হয়, এই জায়গাটার বদল কি আসবে এক্ষেত্রে? দেখুন, আমাদের প্রথম দিন থেকেই আমাদের পার্টি স্ট্যান্ড পয়েন্ট খুব স্পষ্ট এবং পরিষ্কার, এবং আমাদের অবস্থান আমরা বাংলার মানুষের কাছে প্রথম দিনই ক্লিয়ার করে দিয়েছিলাম। আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিকদা দিল্লিতে গিয়েছিলেন এবং বলেছিলেন ইলেকশন কমিশনকে কান দিয়ে দেখলে হবে না, চোখ দিয়ে দেখতে হবে, তার জন্য বাংলাতে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন এবং তারা দেখেছেন। তো আমাদের প্রথম দিন থেকেই দাবি ছিল যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয়া যাবে না, একই সঙ্গে কোনো অবৈধ ভোটার যেন ভোটার লিস্টে না থাকে, কারণ তাহলে সেটা দেশের সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং সেটা দেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করছিল। আপনি দেখছিলেন যে মাঝে মাঝে বিভিন্ন এলাকায়, বিশেষ করে বর্ডার সংলগ্ন এরিয়াতে কিভাবে ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে, সেটা সবাই জানেন, কেউ স্বীকার করেন, কেউ স্বীকার করেন না। তো কাদের নাম বাদ গেছে, তাদের নাম কিভাবে উঠবে, কাদের নাম একদমই উঠবে না, সেই বিষয়টা ইলেকশন কমিশন দেখছে। আমরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট পরিষ্কার রয়েছে এই মুহূর্তে। এই পুরো পর্ব মিটে যাওয়ার পরে তাদের কি ভবিষ্যৎ হবে বা কি করা যাবে, মানে কি করা হবে সেক্ষেত্রে, এইটা তো একটা মানে দেখুন, যারা অবৈধ আছেন তাদের দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে, যারা বৈধ আছেন, যারা আমাদের বিষয়ে দুটো শরণার্থী এবং অনুপ্রবেশকারী দুটোর স্পষ্ট পরিষ্কার সংজ্ঞা দিয়ে দিয়েছেন, আমাদের পক্ষে রাখা হয়েছে, কনস্টিটিউশনে রয়েছে, পরিষ্কারভাবে বলা হয়েছে। এটা তো মানে জলের মতো পরিষ্কার, এটা নিয়ে তো ধোঁয়াশার কোনো জায়গা নেই। যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে শুধুমাত্র ধর্মীয় পরিচয় তাদের একটি নির্দিষ্ট সম্প্রদায়ের হওয়ার জন্য যারা তাদের বাড়ি ঘর ভিটে মাটি ছেড়ে এপার বাংলায় চলে এসছেন, হ্যাঁ, তারা শরণার্থী, তাদের জন্য যে প্রভিশন আছে সেটা হবে। আরো কিছু ট্রেন্ড একটু নজর রাখবো, সেই ট্রেন্ডগুলোর দিকে। নোয়াপাড়ার দিকে নজর রাখি। 5,000 ভোটে এই মুহূর্তে লিড করছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। কিছুক্ষণ আগে তৃণাঙ্কুর এগিয়েছিলেন, আর এই মুহূর্তে 5,000 ভোটে এগিয়ে গেলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। জলপাইগুড়ির 7টা বিধানসভা যেখানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মালবাজার, নাগরাকাটা। আবারও বলছি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মালবাজার, নাগরাকাটা, প্রত্যেকটি বিধানসভাতেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। 12,000 কোথাও, 5,000 কোথাও, 1,000 কোথাও, 2,000 কোথাও, 4,000 কোথাও, 3,000, এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। একাধিক বিধানসভা, 7টি বিধানসভার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, বিজেপি এগিয়ে রয়েছে। চলে আসি দক্ষিণবঙ্গে।
বাসন্তীতে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল ৭,৪৯১ ভোটে এগিয়ে। বাসন্তীতে প্রথম রাউন্ডের শেষে তৃণমূল ৭,৪৯১ ভোটে এগিয়ে। তৃতীয় রাউন্ড শেষে আসানসোল উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এগিয়ে রয়েছেন। আসানসোল উত্তর বিধানসভায় তৃণমূল পিছিয়ে, বিজেপি এগিয়ে। তৃণমূলের মলয় ঘটকের থেকে ১৩,৮৮৬ ভোটে এগিয়ে বিজেপি। প্রথম রাউন্ডে ৪,৯৪১ ভোটে এগিয়ে বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার। প্রথম রাউন্ডে ৪,৯৪১ ভোটে এগিয়ে বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার। চতুর্থ রাউন্ডে ভাতারে ১৫১ ভোটে এগিয়ে তৃণমূল। ভাতারে ১৫১ ভোটে এগিয়ে তৃণমূল। চতুর্থ রাউন্ডে খুব সামান্য ব্যবধান, ১৫১ ভোটে এগিয়ে। জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বাগ ৮৯৮ ভোটে এগিয়ে রয়েছেন। হাড়োয়া তৃণমূল প্রার্থী আব্দুল মতিন মোহাম্মদ ৫,১২১ ভোটে এগিয়ে। জামুরিয়ায় বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখোপাধ্যায় ৪,১৮৫ ভোটে এগিয়ে। আর এই মুহূর্তে আরো একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরছি, সঙ্গে থাকুন। Presenting by LIC हर पल आपके साथ। Special Partner উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। Knowledge Partner GIS Group Transforming Education Wardrobe Partner আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। Associate Partner এই মুহূর্তে যে ট্রেন্ড সামনে আসছে সেটাকে কি বলা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই, নাকি যে ট্রেন্ড সামনে এসেছে সেটাকে ইতিমধ্যেই বলে দেওয়া যায় যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে? এই প্রশ্ন রাখলাম। ট্রেন্ডিং যা, সেটার দিকে এবার একটু নজর রাখি, দেখি চলুন কি অবস্থা। লাস্ট যা আপডেট, লাস্ট যা ট্রেন্ড, 102টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে আপডেট যা আসছে, ট্রেন্ডিং যেটা রয়েছে, বিজেপি 174টাতে এগিয়ে রয়েছে। নেক্সট বামেরা দেখি কতগুলো ট্রেন্ডিং এগিয়ে রয়েছে তারা। ইতিমধ্যেই দুটোতে বামেরা এগিয়ে রয়েছে, অর্থাৎ জোট বামফ্রন্ট তারা দুটোতে এগিয়ে রয়েছে। নেক্সট কংগ্রেস দেখি কতগুলোতে এগিয়ে পিছিয়ে কি রয়েছে তাদের হিসেব। দুটোতে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে কংগ্রেস। অর্থাৎ যে কথা বলছিলাম, আবারও বলছি, এই ট্রেন্ড যদি বজায় থাকে তাহলে একক সংখ্যা গরিষ্ঠতায় বিজেপি সরকার গড়তে চলেছে। সরকার গড়ার পরে যে সংকল্পপত্র প্রকাশ করা হয়েছিল বিজেপির তরফ থেকে, সেগুলো তারা খুব দ্রুত ফুলফিল করবে। বাংলার মানুষ এটাই চাইছেন নিশ্চয়ই, এটাই দাবি থাকবে নিশ্চয়ই বাংলার মানুষের। বিজেপি নেতৃত্ব তারা কি ভাবছে, তারা কি করবে আগামী সময়, সেটা তো বোঝাই যাবে। কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া দেখাচ্ছিলাম যে এই ট্রেন যদি বজায় থাকে তাহলে তারা আবার সরকার গড়বে। আমি একটু সুকান্তদার কাছে আবার যাওয়ার চেষ্টা করি। ইতিমধ্যেই ভিক্টরি ল্যাব, সুকান্তদা ইতিমধ্যেই ভিক্টরি ল্যাব দেখাচ্ছেন। সুকান্তদা, কংগ্রাচুলেশন আগামীর জন্য, এবং এই মুহূর্তের যা ট্রেন্ড সেখানে 172টা এগিয়ে রয়েছেন আপনারা। দেখুন, আমরা আশা করছি যেভাবে এগোচ্ছে 200 ক্রস করে যাবে। এবং আপনি যেটা বললেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষ বঞ্চিত, মানুষ নিপীড়িত, মানুষ উৎপীড়িত। আমাদের প্রথম কথা, গণতন্ত্রের রেস্টোরেশন এখানে হবে। বিরোধী স্বরকে আমরা জায়গা দেব। আমরা 45 দিনের মধ্যে আমাদের সংকল্পপত্রে যেটা বলেছি, আমরা 7th পে কমিশন লাগু হবে, ডিএ পাবেন। মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে আমরা 0 টলারেন্স দেখাবো। মায়েদের ক্ষেত্রে শুধু মা বোন মহিলাদের ক্ষেত্রে 3,000 টাকা আমরা ভাতা দেবো, যেটা বলেছি। ভাতা যদিও আমরা স্পষ্ট পরিষ্কার বলছি, আমরা ভাতা রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে তাদের হাতে একটা ফর্ম ফিল আপ করার পর্যন্ত টাকা নেই। তো সুতরাং আমাদের লক্ষ্য তাদের স্থায়ীভাবে সম্মানের সাথে, ভাতাজীবী নয়, তাদেরকে স্বাবলম্বী করা। যারা চাকরির ক্ষেত্রে যোগ্য তাদেরকে চাকরির ব্যবস্থা করা। 2026 সালের ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গে যত সরকারি শূন্য পদ আছে আমরা সেটা পূরণ করব। এবং আরও একটা কথা বলে দিচ্ছি, দুর্নীতিবাজদের জায়গা কিন্তু, দুর্নীতিবাজদের আমরা কিন্তু আইনের মুখোমুখি দাঁড় করাবো। এবং তাদেরকে কিন্তু, আপনি চাকরির কথা বলছেন, খুব ভালো। চাকরি তো ডেফিনেটলি চাই, কর্মসংস্থান তো ডেফিনেটলি দরকার। একটা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোটাকে উন্নতি করতে গেলে আমাদের এগুলো দেখব। এবার কথা হচ্ছে যে শিল্পটা কোথায় হবে। এক্স্যাক্টলি আমি যেটা বলতে চেয়েছি, এতদিন কোনো ভারী শিল্প আমি আসছি, এবং তখনই ট্যালিটা আসবে গোটা দেশে। এক্স্যাক্টলি আমি যেটা বলতে চেয়েছি যে লাস্ট 34 বছর এবং 15 বছর, অলমোস্ট 50 বছরের কাছাকাছি, মানে সিপিএম যেটা অনুসরণ করেছিল
যে শিল্পবান্ধব তারা ছিল না। সিপিএমের একদম মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি সেই পথ অনুসরণ করে রতন টাটাকে তাড়িয়েছেন। যে সানন্দ দেখুন কি অবস্থাটা হয়েছে সেখানে। আপনি যেটা বললেন আমি আপনার সঙ্গে একমত, এবং আমাদের ঘোষিত নীতি আমি আপনাদের চ্যানেলে বসে বলে যাচ্ছি, বাংলার মানুষের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ। বাংলার ছেলে মেয়েকে আর পরিযায়ী শ্রমিক হতে হবে না, কোনো চপ শিল্প হবে না। আমরা এরকমভাবে বেকার যুবক যুবতীদের স্বপ্ন নিয়ে কোনো যে আগের সরকার যে ছিনিমিনি খেলা করেছে, আমরা ভারী শিল্প নিয়ে আসব। আপনি জানেন ভারী শিল্প আসলে তার সঙ্গে সঙ্গে অনুসারী শিল্প আসে, এবং ভারী শিল্পে কি হয়, প্রত্যক্ষ কর্মসংস্থান হয়, অনুসারী শিল্পে অপ্রত্যক্ষ কর্মসংস্থান হয়, টোটাল ডেভেলপমেন্টটা এলাকার হয়। এবং আমরা জানি ভারী শিল্প না আসলে কোনো রাজ্য এগোতে পারে না। তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের ব্লুপ্রিন্ট তৈরি আছে। আমরা সরকারে আসার পরেই আমরা এগুলোকে যত তাড়াতাড়ি পারছি আমরা ইমপ্লিমেন্ট করব, এবং কোনো মানুষকে পরিযায়ী হতে দেব না, যাতে তারা তাদের বয়স্ক মা বাবাকে বাড়িতে থেকে দেখাশোনা করতে পারে। কিন্তু যে কথা আরিফরা বলে, আমি জানি না আরিফ, বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকে তোমাদের অভিযোগ বিভিন্ন সময় থেকেছে যে সেখানে কি অর্থনৈতিক পরিকাঠামোতে উন্নতি হয়েছে। তো সেখানে এই বাংলার কথা যেগুলো বলা হয়েছে, সংকল্পপত্রে যেগুলো রয়েছে, দিন বেঁধে বেঁধে বলা হয়েছে অমুক দিনের মধ্যে অমুকটা হবে, অমুক দিনের মধ্যে অমুকটা হবে, কতটা পর্যবসিত? সেটা তো মানে আমরা ফল দেখতেই পেয়েছি। দিল্লি বা নির্বাচনের আগেও এরকমভাবে বলা হয়েছিল, সেখানে তাদের যে ম্যানিফেস্টো বা তারা যে সংকল্পপত্র দিয়েছিল সেখানে এখন পর্যন্ত তারা কিন্তু 100% ফুলফিল করতে পারেনি, অনেক প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার বলতে চেয়েছি, দেখুন মানে এমন একটা সিচুয়েশন পশ্চিমবঙ্গে। আচ্ছা, আমি একটু থামাই। এই মুহূর্তে একটা ছবি আপনাদের দেখাবো, চলুন। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, সেখানে ব্যাপক গন্ডগোল, ব্যাপক উত্তেজনা। কি হয়েছে একটু দেখাই আপনাদের, একটু ফুল ফ্রেম এই ছবিটা দেখাতে চাইবো। দেখুন, এখানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করা হচ্ছে, এরকম একটি অভিযোগ আসছে। তৃণমূলের কর্মীদের মারধর করা হচ্ছে, এরকম একটি অভিযোগ আসছে। বারবার কমিশনের তরফ থেকে বলা হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের তরফ থেকে বলা হয়েছে কোনোভাবে যেন কোনো অশান্তি না ছড়ায়, কিন্তু তারপরেই এই ছবি কখনোই কাঙ্ক্ষিত নয়। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা, তৃণমূলের কর্মীকে মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। শ্রমিক ভট্টাচার্যের সাংবাদিক বৈঠক থেকে শ্রমিক ভট্টাচার্য যে কথা বারবার বলেছিলেন যে যাই হয়ে যাক না কেন শান্তি বজায় রাখবেন, বারবার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন শান্তি বজায় রাখবেন। কিন্তু যে ছবি ধরা পড়ছে, এখানে যে অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ব্যাপক উত্তেজনা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সামনে। কি হয়েছিল, স্বরূপ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, জানার চেষ্টা করবো স্বরূপের কাছ থেকে। স্বরূপ, একদিকে যেমন ট্রেন কিন্তু ক্রমশ বাড়তে আরম্ভ করছে, বিশ্ববিদ্যালয়ের সামনে দেখতে পাওয়া গেল এক অনুচিত সেখানে কিন্তু এক তৃণমূল সরকার যখন বিজেপি চিফ এন্ড রয়েছে সেই এলাকাতে যখন আসতে যায় তাকে কিন্তু বাধ্য করা হয়, এমন কিন্তু অভিযোগ উঠে এসেছে। এবং সেখানে উৎসাহিত যেসব বিজেপি কর্মী সমর্থকরা সেখানে কিন্তু তাকে ঘিরে ধরে মারধর করে, এমন কিন্তু অভিযোগ। এবং তারপরে সেখানে কিন্তু যথারীতি সেন্ট্রাল বাহিনী এসে কিন্তু সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ইতিমধ্যে কিন্তু এলাকা নিয়ন্ত্রণ রয়েছে। স্বরূপ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম স্বরূপ রায় আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। জানি না আগামী সময় স্পষ্ট হবে নির্বাচন কমিশনে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা ভবিষ্যতের বিষয়। কিন্তু এটা যদি এই ঘটনা ঘটে থাকে এবং এইটা শুধু বাঁকুড়ার ছবি তাতেই সীমাবদ্ধ থাকুক এবং এখান থেকে কিছু একটা সমাধান বেরোক, এটা আমরা চাইবো। 293টা কেন্দ্রে নির্বাচনে ফল ঘোষণা হচ্ছে, যা ট্রেন সামনে আসছে তাতে যদি এই ছবি লাগাতার দেখতে হয়, তাহলে যে বিজেপি দাবি করে এসছে আমরা এলে শান্তি ফেরাবো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ করেছে এতদিন বিজেপি, সেই অভিযোগ এখানে বিজেপির বিরুদ্ধে উঠছে। যদি ক্ষমতায় বিজেপি আসে, শাসন ক্ষমতা যদি বদলায়, পরিবর্তন যদি হয়, তাহলে এই পরিবর্তনের কথা কি বিজেপি বলেছে? সুকান্ত দা, ছোটোখাটো কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে আর আপনি তো এটা দেখতেও পাচ্ছেন না যে উল্টো দিক থেকে কোনো প্রভোকেশন ছিল কি না। হ্যাঁ, যদি কোনো একটা ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকে সেটা কাঙ্ক্ষিত নয়। আমি তো জানি না পরিস্থিতি ওখানে কি হয়েছিল, তৃণমূলের দিক থেকে প্রভোকেশন থাকতেও পারে, ঠিক আছে। তবে আমাদের সার্বিকভাবে দলের নীতি, আমরা
আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং পরিষ্কার শ্রমিকদা বলে দিয়েছেন অন্যর মিছিলে হাঁটা মানুষটিকেও আমরা কোনো অসম্মানের চোখে দেখব না, কোনো রকম কোনো কিছু করব না। এটা আমাদের ঘোষিত পার্টি লাইন এবং এটা আমি বিজেপির একজন সৈনিক হিসেবে, একজন সোলজার হিসেবে, মুখপাত্র হিসেবে আমাদের রেজিমেন্টেড পার্টি প্রত্যেকটা মানুষ এটাই ফলো করবেন। এটা আগামী দিনে আপনারা তার প্রতিফলনটা দেখতে পাবেন। না, আসল পরিবর্তন কোনটা? আপনারা আসল পরিবর্তনের কথা বলেছেন, আসল পরিবর্তন কোনটা? যেটা দেখে এসছি এত বছর ধরে যে অভিযোগ আপনারা করেছেন, তারপরে আসল পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, এরকম কোনো কিছু হবে না। আমাদের 300-র ওপর কর্মী খুন হয়েছিল, কোনো প্রভোকেশন থাকতে পারে যার ফলে ছোটখাটো কোনো ঘটনা ঘটতে পারে, যদি সেটা ঘটে থাকে সেটা কাঙ্ক্ষিত নয় এবং আমরা এটা নিশ্চিতভাবে পার্টি এটা দেখবে। বেশ, সুকান্ত মজুমদারের বোধহয় কিছু রিয়াকশন আসছে, আমরা একটু দেখি। সুকান্ত মজুমদার, দেখি একটু ছবিটা দেখাই আপনাদের। দেখুন, সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগেও যে ছবি দেখাচ্ছিলাম সেখানে নদিয়া থেকে ধরা পড়েছিল সেলিব্রেশনের ছবি। এই মুহূর্তে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা গেরুয়া আবিরে নিজেদেরকে রাঙিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি সেলিব্রেশন, নাচ, গান চলছে সবই। কয়েকটা ট্রেন্ডিং এসছে, একটু নজর রাখি। পঞ্চম দফা গণনা শেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্র, আরো একবার চলুন দেখাই আপনাদের। ভবানীপুর বিধানসভা কেন্দ্র আরো একবার সেদিকে নজর রাখবো। আর এই মুহূর্তে পঞ্চম রাউন্ড গণনা শেষে সেখানে ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 25,942টি ভোট পেয়েছেন। পঞ্চম দফা গণনা শেষে ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 25,000-এর বেশি ভোট পেয়েছেন। আর শুভেন্দু অধিকারী, অন্যদিকে যদি দেখি, শুভেন্দু অধিকারী 9,000-এর কিছু বেশি ভোট পেয়েছেন শুভেন্দু অধিকারী। পঞ্চম রাউন্ড গণনার শেষে শুভেন্দু অধিকারী 9,236টি ভোট এবং মমতা বন্দ্যোপাধ্যায় 25,942টি ভোট, 16,000-এর কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ের দিকে নজর রাখবো এবার। ভাঙড়ের দিকে নজর রাখবো। চতুর্থ রাউন্ডে ভাঙড়ে এগিয়ে রয়েছেন শওকত মোল্লা, 24,968টি ভোটে শওকত মোল্লা এগিয়ে রয়েছেন। নওশাদ সিদ্দিকী 19,432টি ভোট পেয়েছেন। এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকী চতুর্থ রাউন্ড গণনার পরে অর্থাৎ এগিয়ে রয়েছেন শওকত মোল্লা এগিয়ে রয়েছেন। এখানে শওকতের বিধানসভা কেন্দ্র পরিবর্তিত হয়, ভাঙড় থেকে দাঁড় করানো হয় নওশাদের বিপরীতে শওকত মোল্লাকে, আর সেখানে শওকত কিন্তু এগিয়ে রয়েছেন এই মুহূর্তে চতুর্থ রাউন্ড গণনার পর। আচ্ছা, আবারও একটু নর্থ বেঙ্গলের দিকে যাব। নর্থ বেঙ্গলের দিকে নজর রাখি। জলপাইগুড়ি 7টি বিধানসভা, কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম, আরও একবার সেই ট্রেন্ড দেখুন। জলপাইগুড়িতে 7টি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে। কিছু ট্রেন্ড বদলেছে, সংখ্যার কিছু হেরফের হয়েছে, কিন্তু বিধানসভাগুলো একই রয়েছে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলবাড়ি, মানবাজার, নাগরাকাটা। ময়নাগুড়িতে 5,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে, ধূপগুড়িতে 12,000-এর বেশি ভোটে, জলপাইগুড়িতে 1,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে, রাজগঞ্জে 1,000-এর বেশি ভোটে এগিয়ে, ডাবগ্রাম, ফুলবাড়ি 2,000-এর বেশি ভোটে এগিয়ে, মালবাজার এবং নাগরাকাটায় 4,000 এবং 3,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছে। জলপাইগুড়িতে 7টা বিধানসভায় মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। খুব শার্প ব্রেক নেব, একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে আবারও কিছু ব্যাখ্যা থাকবে, কিছু কথা থাকবে, যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা হবে এবং অবশ্যই এই ট্রেন্ডিংগুলোর দিকে নজর রাখবো। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। যে ট্রেন্ডিংগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আমি সুকান্তদার কাছে আর যাবো না, কারণ অনেকক্ষণ সুকান্তদাকে বলার সুযোগ দিয়েছি। আর আরিফের কাছে একটু যাই, আরিফ একটু জানার চেষ্টা করি। দেখুন, আমাদের কাছে চা চলে এসেছে গরম গরম, এবার আলোচনাটা একটু হোক। আরিফের কাছে যাবো। আরিফ, যে কথাটা আমরা বলছিলাম তখন, যে বিজেপি শাসিত রাজ্যগুলো, সেখানকার দিকে যদি আমরা তাকাই তাহলে এই সংকল্পপত্রের উপর কতটা ভরসা করা যায়? মানে তোমরা অনেকগুলো অভিযোগ এর আগে করেছো, তৃণমূল করেছে, অন্যান্য রাজনৈতিক দলও করেছে। দেখুন, সংকল্পপত্র মানেই তো হচ্ছে, মানে আমি যে মসনদে বসতে চাই, আমি কিসের উপর ভিত্তি করে আসব, তার একটা মানে মানুষকে একটা আর কি বোঝানো বা দেখানো, যেটাই যে হচ্ছে আমরা এইটা আমরা এলে এই করব। কিন্তু এর বাস্তব প্রতিফলন কতটা, সেটা দিল্লির দিকে তাকালেই আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যে অভিযোগটা বারবার করেছি, বারবার জাতীয় কংগ্রেস যে কথা বলবে, আমরা যদি শূন্য হয়ে যাই, আমরা এই কথা বলবো যে ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের ভ্রাতৃত্ব, অর্থাৎ বিভাজন ভারতবর্ষে কোনোদিন ছিল না। যে ভ্রাতৃত্বের উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলবো, আমরা সংবিধানের কথা বলবো। আর রাজনীতির কথা বলতে গেলে, রাজনীতির যে মূল ইস্যু, যে মানুষের রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য,
মাখনা কাপড় এর কথা বলবো। আর ভারতীয় জনতা পার্টি যেটা পশ্চিমবঙ্গ সহ এই উত্তর পূর্ব ভারতে যেটা বারবার আমরা দেখতে পাচ্ছি, একটা কিন্তু পোলারাইজেশন হচ্ছে, হিন্দু মুসলিম বিভাজন হচ্ছে। এবং এই ভোটটার দিকেও যদি আমরা তাকাই, আমরা মুর্শিদাবাদের কথা একটু আলোচনা করছিলাম। এত বছর দেশ শাসন করেছো তোমরা, এত বছর এখানে বামের, আমি যেহেতু কোনো বাম প্রতিনিধি নেই, আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা এখানে যেতে পারবো না, তবু আমি বলছি মানে কথার খাতিরে যখন এটা নিয়ে কথা হচ্ছে বা উঠছে, তোমরা এত বছর দেশ শাসন করেছো, বামেরা এখানে এত বছর রাজ্য শাসন করেছে। আমি তৃণমূলের কথা আপাতত সরিয়ে রেখে বলছি যে যদি মন্দির মসজিদের রাজনীতি হয়, যদি ধর্মীয় মেরুকরণ নিয়ে রাজনীতি হয়, যদি সেই সুযোগটা পাচ্ছে বিজেপি, তো তার জন্য তোমাদের কোনো দায় নেই, বামেদের কোনো দায় নেই। আমাদের নেতা রাহুল গান্ধী বলেই দিয়েছে, এই পশ্চিমবঙ্গে 2011 সালের আগে রাজনীতির যে লক্ষ্য ছিল, অর্থাৎ রাজনীতিটা যে ইস্যুতে চলতো, এই যে আমি একটু থামাতে বাধ্য হচ্ছি, আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আসল পরিবর্তন কোনটা, চলুন দেখাই। এই যে বিজেপির তরফ থেকে যে কথা বলা হয়েছিল শান্তি বজায় রাখার কথা, তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ, আসানসোলের দিকে নজর রাখছি, তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ আসছে। আসানসোলে তৃণমূল কার্যালয় ব্যাপক লাঠিচার্জ করছে কেন্দ্রীয় বাহিনী, ব্যাপক লাঠিচার্জ। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুরের ছবি, এত বিগত নির্বাচনগুলোর পরে যা ছবি ধরা পড়েছে আগে বাংলার বুকে, তারই কি পুনরাবৃত্তি হতে চলেছে? বিজেপি আসল পরিবর্তনের কথা বলেছে। আমি জানি না এটা এই ছবিগুলো এটা কখনোই কাঙ্ক্ষিত নয়, এক্সক্লুসিভ ফার্স্ট ভিজুয়াল আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথম ছবি, সিএনএর পর্দায় তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুরের অভিযোগ। আসানসোলে তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগ। আসানসোল অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার একাধিক বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে। পাশাপাশি চলুন একটু মেদিনীপুরের দিকে নজর রাখি। মেদিনীপুর বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত 10 রাউন্ড গণনার শেষে 14,429 ভোটে এগিয়ে রয়েছেন শঙ্কর গুছাইত 10 রাউন্ড গণনার শেষে। আচ্ছা, আরেকটু আপডেট দিয়ে রাখি, 10 রাউন্ড গণনার শেষে 16,429 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন শঙ্কর গুছাইত। মেদিনীপুরের বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, একটু চলে যাই, চলুন সরাসরি। শঙ্কর গুছাইত এই মুহূর্তে 16,000 প্রায় 16,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। অভিষেক, লাস্ট আপডেট একটু নেব তোমার কাছ থেকে, কত রাউন্ড গণনার পর এই তথ্য পাচ্ছি আমরা? একদমই, দেখো আজকে সকাল থেকে যখন গণনা শুরু হয়েছে, প্রথম রাউন্ড থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু মেদিনীপুর বিধানসভার যে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাই, তার যে এই বাড়তেই চলেছে কিন্তু ক্রমশ। এবং এই মুহূর্তে কিন্তু যে 10 নম্বর রাউন্ড, সেই 10 নম্বর রাউন্ড শেষে যেটা জানা যাচ্ছে, প্রায় 16,429 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাই। আমার সঙ্গে রয়েছেন, কথা বলার চেষ্টা করছে। কি বলবেন, এতটা ভোটে এগিয়ে রয়েছেন? এটা মানুষের জয়। মেদিনীপুর মানুষ যেভাবে ভোট দিয়েছেন, 16,429, এটা আরও বাড়বে, প্রায় 30,000 পেরিয়ে যাবে। এটা মানুষের যে ভালোবাসা, মেদিনীপুরের মানুষ ব্যাপকভাবে তৃণমূলের কাছ থেকে ডিপ্রাইভড হয়েছে। এখানে ব্যাপকভাবে প্রত্যেকটা মানুষ কাটমানি তোলাবাজির শিকার হয়েছে। সেজন্য আমাদের বিজেপির মোদিজির প্রতি ভালোবাসা, পদ্মফুলের প্রতি ভালোবাসা এবং নৈতিকভাবে ডাবল ইঞ্জিন সরকার সোনার বাংলা গড়ার লক্ষ্যে মেদিনীপুরবাসী দুহাত তুলে আশীর্বাদ করেছেন মোদিজিকে, পদ্মফুলকে। সেজন্য আমাদের লিড এখন 16,000 হয়েছে, এটা 30,000 পেরিয়ে যাবে। আমাদের প্রত্যেক কার্যকর্তা, আমাদের প্রত্যেকটি জনগণ, 2,60,000 মানুষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যত রাউন্ড বাড়বে, লিড তত বাড়বে, এটা নিশ্চিত থাকুন। মেদিনীপুর পথ দেখাবে, মেদিনীপুর পথ দেখাচ্ছে, আগামীতেও দেখাবে। গেরুয়া ঝড় আসছে, সুনামি আকারে আসছে এবং বহু আসন এগিয়ে রয়েছে। রাজ্যে এই প্রথমবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলাতে মোদিজির নেতৃত্বে সরকার তৈরি হচ্ছে বিজেপির। এটা বাংলার মানুষের জয়, এটা বাংলার 7 কোটি মানুষের জয়, মেদিনীপুরের মানুষের জয়। এবং আগামীতে প্রত্যেকটা মানুষ এখান থেকে রেহাই পাবে। যেভাবে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মানুষকে শোষণ করেছে, লাঞ্ছিত করেছে, বঞ্চিত করেছে, চাকরি খেয়েছে, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, গরু খেয়েছে, সেখান থেকে মানুষ নিপাত চাইছে, নিস্তার চাইছে। সেই জন্য মেদিনীপুর পথ দেখিয়েছে বাংলাকে, আর মেদিনীপুরই পথ দেখাচ্ছে। এই লিড 30,000 পেরিয়ে যাবে।
ধন্যবাদ জানাচ্ছি মেদিনীপুরে আপামর জনগণকে, তারা দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন মোদিজিকে, পদ্মফুলকে, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্মী যেভাবে কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং মোদিজি, অমিত শাহজির আশীর্বাদ আমি পেয়েছি প্রার্থী হিসাবে, এটা আমার বড় পাওনা। একদমই মেদিনীপুর যে বিধানসভা সেটা কিন্তু 19 রাউন্ড হচ্ছে গণনা হবে, এবং এই মুহূর্তে কিন্তু যে জানাচ্ছে এটা 10 রাউন্ড শেষে প্রায় কিন্তু 16,000 একবারে আপ পেরিয়ে কিন্তু হচ্ছে তিনি হচ্ছে লিডে রয়েছেন এই মুহূর্তে, এবং এখনও কিন্তু হচ্ছে 9টা রাউন্ড রয়েছে, এবং তিনি এটা দাবি করলেন যত রাউন্ড কিন্তু পেরোবে তত কিন্তু এই লিডের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে, এবং তিনি জয়ের বাজারে কিন্তু দেখা যাক অবশ্যই নজর থাকবে। অভিষেক চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন, শঙ্কর গুছাই মেদিনীপুরের দিকে নজর রেখেছিলাম আমরা, সেখানে এই ব্যবধান 29,000-এর বেশি, 26,000-এর বেশি, 16,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন, আর সেটা 30,000 পর্যন্ত পৌঁছাবে যে কথা বলছেন প্রত্যয়ী প্রার্থী। কিন্তু যে ছবিগুলো ধরা পড়ছে, আমি আবার একবার একটু আজিজুলদার কাছে এখানে আসার চেষ্টা করবো। আজিজুলদা, এইটা যদি আসল পরিবর্তন হয়, আমি জানি না কি বলবেন বিজেপির যারা অন্যান্য নেতা নেত্রী কর্মী সমর্থক হাইকমান্ড যারা রয়েছেন, আমি জানি না কি বলবেন। এই ছবি ধরা পড়ছে, কেন্দ্রীয় বাহিনী কোথায়? তো থাকার কথা ছিল, কমিশন বলছেন কেন্দ্রীয় বাহিনী থাকবে আরও কিছুদিন। না, এটাই হচ্ছে বিষয় যে নির্বাচনের দিন শান্তিপূর্ণ সুষ্ঠু অবাধ নির্বাচন হলো, সেটা তো এক নয়। নির্বাচন মানে একদম নির্বাচনী নির্ঘণ্ট শুরু থেকে নির্বাচনী ফলাফল পর্যন্ত টোটালটাই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। সুতরাং ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ যেমন 2021 সালে করা হয় বিজেপির পক্ষ থেকে, সুতরাং যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিজেপিকে প্রমাণ করতে হবে যে ভোট পরবর্তী সন্ত্রাসে যে অভিযোগ বিজেপি করেছিল, শাসক হিসাবে যেন বিরোধীদেরকে সেই সুযোগ না দেয়। এই দায়িত্বটা, এই রেসপন্সিবিলিটিটা পালন করা দরকার। তা না হলে তো ওই যে সংস্কৃতি তো একই থেকে গেল, অর্থাৎ শাসকের রক্তচক্ষু বিরোধীদের উপর বর্তায়, সেই জিনিসটাই হবে। এই খণ্ডবিচ্ছিন্ন ঘটনা এসছে, আমি মনে করি না যে এটা গোটা রাজ্য জুড়ে হবে। এটা আমরা সাধারণ মানুষ হিসাবে রিকোয়েস্ট করব, যারা জিতছে তারা একটু বিনয়ী হন। আমার মনে হয় যে যত নত সে উন্নত হয়, এবং এই জেস্চারটা যদি দেওয়া যায় আগামী দিনে বাংলার মানুষের নিশ্চয় একটা পজিটিভ একটা ভাইব তৈরি করা যাবে। একদমই তাই। সুকান্তদা, দেখুন, বিজেপি আমরা সবসময় আমাদের স্লোগান ছিল এ পার্টি উইথ এ ডিফারেন্স। তো সুতরাং আমরা কতটা ভিন্ন সেটা সময়ের সাথে সাথে আমরা সেই প্রমাণ রাখবো বাংলার মানুষের কাছে। আমরা দাদা যেটা বললেন, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, আমরা রাজধর্ম পালন করব এবং আমরা প্রত্যেককে বুকে আগলে রাখবো। কোথাও কোনো হয়তো প্রভোকেশন থাকতে পারে, আমাদের 300-র উপরে কর্মী খুন হয়েছিল, বিষয়টা মাথায় রাখতে হবে। আমি কখনো কোনোভাবে পেছনের দরজা দিয়েও এনকারেজ করছি না। কোনো ঘটনা ঘটে থাকলে দুঃখজনক, এবং সেটাও দেখা উচিত যে উল্টো দিক থেকে যেন প্রভোকেশন না থাকে। কারণ যে মানুষটি তার পরিবারকে হারিয়েছে, যে ভদ্রমহিলা তার স্বামীকে হারিয়েছেন, তাকে সদ্য বিবাহিতা যে নারীকে সাদা থান পড়তে হয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছেন, অভিজিৎ দা। আমি বলি দাদা, আমরা গতকালও দেখেছি, আর কিছুদিন আগেও আরও একটা খবর হয়েছিল, সেখানেও এরকম তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে সাদা থান, যেটা আমরা বাম আমলে শুনেছি, এবং সেক্ষেত্রে অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী মানে এই জায়গায় মানে আমি কিছুক্ষণ আগে আপনাকে সংগঠনের কথা বলছিলাম, যে সংগঠনের জোরে কি বিজেপি এখানে এসছে নাকি শুধুমাত্র অ্যান্টি ইনকামবেসি ফ্যাক্টর? আমি আবারও স্পষ্ট পরিষ্কারভাবে মানে বলছি, এটা মানুষের জোরে বিজেপি আজ এখানে। তো আমরা সবসময় সেটা মাথায় রাখবো যে মানুষ আজকে আমাদের এখানে নিয়ে এসছে, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। তো সুতরাং নিশ্চিত থাকবেন, দিল্লিতে আপের সরকার 2বার গঠিত হয়েছিল, কিন্তু আমাদের কিন্তু ওখানে দিল্লি পুলিশটা আমাদের ছিল। আমরা যদি ভায়োলেন্স করতাম, অরবিন্দ কেজরিওয়াল 2বার ক্ষমতায় আসতে পারতেন না। তো কোথাও একটা বিচ্ছিন্ন ছোটোখাটো ঘটনা হয়তো ঘটছে, তার কারণ হচ্ছে ঘটে থাকতে পারে, তার কারণ 300-র উপরে কর্মী আমাদের খুন হয়েছে, যে মা তার সন্তানকে হারিয়েছেন, যে ভদ্রমহিলা তার স্বামীকে হারিয়েছেন, যে বাচ্চা ছেলেটি তার বাবাকে হারিয়েছে। কোথাও হয়তো ছোটোখাটো রাগের একটা বহিঃপ্রকাশ ঘটতে পারে, যদিও সেটা কাঙ্ক্ষিত নয়। নিশ্চিত এরপরে আর এগুলো ঘটবে না, এটা ছোটোখাটো বিষয়, এগুলোকে ইস্যু করার কোনো মানে হয় না। এটা আমার বক্তব্য। আমরা দায়িত্বশীল পার্টি, ভারতবর্ষে 22টা রাজ্যে আমরা ক্ষমতায় আছি। আমরা আবারও বলছি, পার্টি উইথ এ ডিফারেন্স। দেখা যাক কি হয় আগামী সময়। একটা বিরতির সময় আবারও হয়ে গিয়েছে, আমি আলোচনা তো ডেফিনেটলি এগিয়ে নিয়ে যাব, এবং তার পাশাপাশি আরও কিছু ট্রেন্ডিং আসছে, সেগুলোর দিকেও একটু নজর রাখতে হবে। কিন্তু আবারও একটা বিরতির এখন সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর আরও কিছু ট্রেন্ডিং এর দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে। 8ম রাউন্ড শেষে কাশীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। কাশীপুর বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি এগিয়ে রয়েছেন 8ম রাউন্ড গণনার শেষে। 2583 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি। জোড়াসাঁকো 8ম রাউন্ড শেষে এগিয়ে বিজেপি। জোড়াসাঁকোতে 8ম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে বিজেপি। 12,000 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী বিজয় ওঝা। তৃতীয় রাউন্ড শেষে 200 ভোটে এগিয়ে উত্তরপাড়া মীনাক্ষী মুখোপাধ্যায়।
তৃতীয় রাউন্ড শেষে 200 ভোটে এগিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়, 4174 ভোটে এগিয়ে রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী, 4174 ভোটে এগিয়ে রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী। শ্যামপুকুরে 6000 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী, শ্যামপুকুরে 6000 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। আরেকবার বলে রাখি, খুব দ্রুত অষ্টম রাউন্ডে কাশীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি, জোড়াসাঁকোয় অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থী এগিয়ে। তৃতীয় রাউন্ড শেষে উত্তরপাড়ায় এগিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজারহাট গোপালপুরে এগিয়ে বিজেপি প্রার্থী, শ্যামপুকুরে এগিয়ে বিজেপি প্রার্থী। কলকাতা এবং কলকাতার উপকণ্ঠে আমরা বোধহয় এটা যখন সেকেন্ড দফা ইলেকশন হলো, আমরা সেই দিন দাঁড়িয়েও এইটা নিয়ে আলোচনা করেছিলাম। আজিজুল দার সঙ্গে সেই দিনকে কথা হয়েছিল। আজিজুল দা, আমি আবার বলছি, এই যে শহর কলকাতা একেবারে কোর অফ মানে সিটি, কলকাতা সিটি মহানগর, সেখানে পার্সেন্টেজ এই ইঙ্গিতই কি করেছিল যে বিজেপি 4টে কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা? না, মানে দেখো, বাংলায় ক্ষমতা পরিবর্তনের ক্ষেত্রে 3-4টে জেলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুমি যদি 2011 সালেও যদি দেখো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই যে প্রেসিডেন্সি ব্লক, এই ব্লকে যে ভালো রেজাল্ট করে সেই কিন্তু ক্ষমতায় আসে। সুতরাং 1977 সালেও তুমি যদি দেখো, 2011 সালেও যদি দেখো, এবং 2026 সালে এখনও পর্যন্ত যে ফলাফলের যে ট্রেন্ড উঠে আসছে, তাতে করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, ইভেন হুগলি একটা অপ্রত্যাশিত ফলাফল কিন্তু বিজেপি এখনও পর্যন্ত করছে, অন্ততপক্ষে প্রবণতার বিচারে। শেষ পর্যন্ত কী হবে জানি না, তবে কলকাতা, উত্তর 24 পরগনায় আমার ব্যক্তিগত কিছু আশঙ্কার জায়গা ছিল, সেইটা আজকে রিয়াল এতে পরিণত হচ্ছে। সবচেয়ে বড় কথা কি যে আমি 2024 লোকসভা ইলেকশনের যদি ফলাফলও দেখি, দেখবে আরবান আসনগুলোতে, শহুরে আসনগুলোতে তৃণমূল কংগ্রেস লোকসভাতে 29টি আসন পেলেও এই কলকাতা শহরতলির উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই আসনগুলোতে অনেক সিটে কিন্তু অনেকটা বিপর্যয় হয়েছিল। আর একটা বিষয় হচ্ছে যে পোলারাইজেশন দুইভাবে হয়েছে। একটা হচ্ছে একটা সাম্প্রদায়িক মেরুকরণ যেমন হয়েছে, তেমনি করে আর একটা হচ্ছে যে প্রত্যাখ্যান আর প্রত্যাবর্তন। সেই জায়গায় প্রত্যাখ্যান অন্ততপক্ষে শহুরে ভোটারদের মধ্যে এইটা আমরা বেশি লক্ষ্য করছি, বিশেষ করে কলকাতার, উত্তর কলকাতার আসনগুলোর যা ফলাফল, ইভেন মানে উত্তর 24 পরগনার যে শহুরে আসনগুলোর যা ফলাফল এখনো পর্যন্ত যা আসছে, তাহলে সেখান থেকে পরিষ্কার হচ্ছে যে শহুরে ভোটার তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। আজিজুলদা, একটা কথা বলি, আমি যদি জোড়াসাঁকোর কথা বলি, জোড়াসাঁকো কেন্দ্রটাতে 2024 নিরিখে যদি আমরা দেখি বিধানসভা ওয়ারি বিজেপি এখানে এগিয়েছিল, এবং এসআইআরে কম বেশি 75,000 ভোট মানে ভোটার এখানে বাদ পড়ে যায় জোড়াসাঁকো কেন্দ্রে। এই বিজয় ওঝা আমরা জানি উনি কাউন্সিলর, এখানকারই একটি ওয়ার্ডের কাউন্সিলর উনি। এই ফ্যাক্টরগুলো, বিশেষ করে আমি বলবো যে 75,000 ভোট বাদ যাওয়া, এটা কি কোনো ফ্যাক্টর হলো জোড়াসাঁকো ক্ষেত্রে? মানে শুধু জোড়াসাঁকো বলবো না, এন্টার এই যে ফলাফল, আমি যেহেতু 2024 এগিয়েছিল জোড়াসাঁকো, কলকাতার অন্যান্য আসনগুলো সহ গোটা রাজ্যের সিংহভাগ আসনে এসআইআর একমাত্র গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই ফলাফলের ক্ষেত্রে। এবং আসন ধরে ধরে তুমি যদি আগামীতে নিশ্চয়ই এটা চুলচেরা বিশ্লেষণ হবে, তাহলে কত মানে ডিলিট হয়েছে, তারপরে আগের নির্বাচনে কত ব্যবধান ছিল, সেইগুলোর তুমি যদি প্রেক্ষিত দেখো, নির্বাচন কমিশনের যে পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে তার যদি সত্যতা বিচার করা হয়, সব মিলিয়ে এসআইআর এবং নির্বাচন কমিশনের ভূমিকা এবারের ফলাফলকে দারুণভাবে প্রভাবিত করেছে, এটা এখনো পর্যন্ত মনে হচ্ছে। আমি সুকান্তদের কাছে একটা বিষয় একটু আসবে, যে শ্যামপুকুর নিয়ে আমরা কথা বলছি, বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী এগিয়ে রয়েছেন এখন অবধি যা ট্রেন্ড। খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র, শ্যামপুকুরের মতো কেন্দ্র, মন্ত্রীর কেন্দ্র, এই সব কিছুর পরেও একটা, আমি জানি না এটা আপনারা আরও বেটার বলতে পারবেন, বিজেপি প্রার্থীকে নিয়ে একদম মানে প্রথমেই একদম শুরুতেই যখন এই লিস্ট এলো সামনে, তখন একটা ক্ষোভ ছিল পূর্ণিমা চক্রবর্তীকে নিয়ে, এবং এটাও বলা হয়েছিল যে আদতে মিঠুন চক্রবর্তী ওখানকার প্রার্থী, পূর্ণিমা চক্রবর্তী নন। আমি একটু এটার কনফার্মেশন চাইবো আপনার কাছে, আর যদি সেটা হয় তাহলে তো পূর্ণিমা চক্রবর্তীর এগিয়ে থাকার কথা নয়, যদি ক্ষোভ থাকে ওটাকে নিয়ে, যদিও এটা একদম প্রাথমিক ট্রেন্ড। দেখুন, কে কোথায় প্রার্থী হয়েছে এটা আমাদের ক্ষেত্রে বড় কথা নয়,
বড় কথা হচ্ছে পদ্ম ফুল সিম্বলটা আমাদের বড় কথা। কারো কিছু ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, এত বড় দল, আমাদের দলের ডেমোক্রেসি আছে, ক্ষোভ আছে মানে ডেমোক্রেসি আছে। ডেমোক্রেসি না থাকলে তো আমরা তো আর সেই মানে ওয়ান ম্যান আর্মির মতো নই বা প্রাইভেট কোম্পানিও নই। তো সুতরাং ওসবকে ভুলে কারো কিছু থাকতে পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে। তো সেটা সিম্বল থেকে ভোট হয়েছে, এই ভোট হয়েছে জঙ্গল রাজের বিরুদ্ধে ভোট হয়েছে, এই ভোট হয়েছে মায়েদের সম্মান যেভাবে ভুলুণ্ঠিত হচ্ছিল তার বিরুদ্ধে ভোট হয়েছে। এটা বাংলার অস্মিতা করে যারা অসভ্যের মতো চিৎকার করেছেন, যে সমস্ত বুদ্ধি, এই হিউজ যে সাফল্য আপনাদের এখনো অবধি ট্রেন্ড অনুযায়ী, এটার কি কারণ? আমরা তো দেখেছি উত্তরবঙ্গে আপনাদের বরাবর একটা ভালো সংগঠন, ভালো ফল আপনারা করেছেন। দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর হলো? দেখুন আজিজুল্লাহ যেটা বলছিলেন, আমি কলকাতাটা ইন্ডিভিজুয়ালি জানতে চাইবো, কলকাতার সাতটা বিধানসভা বা শহরতলি, আমি আরবান বা কলকাতা ওরিয়েন্টেড যে কথাটার কথা আপনারা দেখেছেন, আপনাদের আর্কাইভ খুললে দেখাতেও পারবেন। এই যে 26,000 ছেলে মেয়ে, আপনি ভাবতে পারছেন মেধা রাস্তায় গড়াগড়ি দিচ্ছে। কতবার হাইকোর্ট বলেছে যে যারা অযোগ্য আপনি তাদের তালিকাটা দিন, তাহলে ওই ছেলেমেয়েগুলোর চাকরিটা বেঁচে যায়। আজকে তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। একজন মুখ্যমন্ত্রী কি বলছেন, কাউকে আমি চাকরি যেতে দেবো না। কাদের হয়ে উনি কথা বলছেন? অযোগ্যদের হয়ে উনি কথা বলছেন। তো পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ সমাজ, যুবক যুবতীরা দেখেছে যে মুখ্যমন্ত্রী সবসময়ই অন্যায়ের সাথ দিয়েছেন। যেখানে সাদা খাতায় চাকরি হয়েছে উনি বলছেন দু একটা বিক্ষোভ মানে ঘটনা ঘটতে পারে। শুধু ওটা নয়, দেখবেন আমরা সরকার আসার পরে যে তদন্ত হচ্ছে প্রাইমারিটা নিয়ে, সেখানে কত মানুষের চাকরি চলে যায় সেটা দেখবেন। মহুয়া মোচ্চ নিজে বলছেন মানিক ভট্টাচার্য এত চাকরি চুরি করেছে, এত করেছে, পুরো উনি বলেছেন, এটা আমি বলছি না, এটা মহুয়া মোচ্চের স্টেটমেন্ট। ও চোর, ওর বউ চোর, ওর ছেলে চোর। আর আমি বলছি এন্টায়ার মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত ছিল, এবং আগামী দিনে আমরা এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছিল, সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্তে সেটা হয়েছিল। এবং আপনি এটা খুব ভালো করে জানেন যে ক্যাবিনেট আর রেসপন্সিবল বিফোর লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আইনসভার কাছে তারা দায়বদ্ধ, মানুষের কাছে তারা দায়বদ্ধ। এরকমভাবে একটা দুর্নীতিটাকে পুরো প্রাতিষ্ঠানিকভাবে অর্গানাইজড ওয়েতে দুর্নীতিটা করা হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। নারী সম্মান যেখানে ভুলুণ্ঠিত হচ্ছে, এটা মমতা ব্যানার্জি নিজে সিএম, তিনি আমারও সিএম ছিলেন, এখন প্রাক্তন হয়ে গেছেন সেটা অন্য কথা, কিন্তু তা বলে তাকে অসম্মান করছি না। আপনি আজকে সাংবাদিকতা করছেন, দিদি বলুন তো যে আপনাকে আমি নিদান দিতে পারি যে আপনি 7টার পরে বেরোবেন না? আরে মহিলারা হচ্ছে ভারতবর্ষের অর্ধেক আকাশ। মহিলাদেরকে আমরা পুজো করি দেবী হিসেবে। স্বামীজি বলে গেছেন যে দেশে মহিলাদের সম্মান নেই, ভারতবর্ষকে এগোতে হলে মহিলাদেরকে এগোতে দিতে হবে, মহিলাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এই যে নারী বিলটা, মহিলাদের পক্ষে আমাদের যে বিলটা আছে, এই ন্যারেটিভটা সুকান্ত দা, তাহলে এই ন্যারেটিভটা কি মিথ্যে যে বিজেপি মনোবাদ ফলো করে? দেখুন, বিজেপি মনোবাদ ফলো করে, এগুলো ফালতু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। আমি যেটা বলতে চাইছি যে আমরা মহিলাদেরকে কতটা সম্মান দিই সেটা আমরা মুখে বলি না। যিনি মহিলাদের সম্মান দিচ্ছেন মুখে বলছেন, আর মহিলাদের রেট নির্ধারণ করে দিয়েছেন, লজ্জা হওয়া উচিত। বলেছিলেন যে সমাজ থাকলে যেরকমভাবে হচ্ছে কি বলে, শরীর থাকলে একটুখানি জ্বর জ্বালা হয়, সমাজ থাকলে ধর্ষণ হতে পারে। যিনি এইভাবে ধর্ষণটাকে একরকম পেছনের দরজা দিয়ে জাস্টিফাই করেছেন, তার কাছে কি মহিলাদের সম্মানের কথাটা মানায়? বিজেপি আমরা ভারতবর্ষের একমাত্র দল, রাজনৈতিক দল, রেসপন্সিবিলিটি সহকারে দায়িত্বের সাথে আমরা বলেছি যে আমরা 33% এই রাজ্যে আমরা ক্ষমতায় আসবো, 33% মহিলাকে এই যে ঘটনাগুলো ঘটছে, সুকান্ত দা, এই যে ঘটনাগুলো ঘটছে দাদা, এই যে ব্রিজভূষণের ঘটনা ধরুন, বা এই যে বিলকিস বানুর ঘটনা বলুন, মণিপুরের ঘটনা বলুন, যেগুলো ঘটছে, হাতরাস উন্নাও ইত্যাদি, এগুলো কি তাহলে আমরা বিচ্ছিন্ন এক একটা ঘটনা বলে ধরে নেব? দেখুন, সারা ভারতবর্ষে কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে দুঃখজনক, সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। যে আপনি কোনো একটা ঘটনা দিয়ে সারা ভারতবর্ষের 22টা স্টেটকে সেখানে বিজেপি শাসন কিভাবে চলছে সেটাকে জাস্টিফাই করতে পারেন না। কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেটা অবভিয়াসলি দুঃখজনক, এবং আপনি দেখুন সেখানে স্টেপ নেওয়া হয়েছে। আমি ঘটনার কথা বলছি না, আমি ঘটনার পরের কথা বলছি। সেখানে স্টেপ নেওয়া হয়েছে, আপনি দেখুন, আপনি খোঁজ খবর নিয়ে দেখুন, সেখানে চূড়ান্তভাবে স্টেপ নেওয়া হয়েছে। আপনি দেখেছেন যোগীজি কি অসাধারণ দক্ষতায় উত্তরপ্রদেশে যে ক্রাইম রেটটা সেটা কতটা কমিয়ে দিয়েছেন। সমস্ত মহিলারা 3 তালাকের ক্ষেত্রে যে বিজেপি যেটা করছে, সংখ্যালঘু মহিলারা আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন। আমি জানি না আরিফের কি বক্তব্য হবে, আমি আসবো, আরিফের সঙ্গে কথা বলবো এই বিষয়ে, কিন্তু একটা ব্রেক নিতে হবে।
শার্প ব্রেক, খুব দ্রুত বিরতির পরে আবারও ফিরবো কিছু আপডেট, কিছু ট্রেন্ডিং এবং অবশ্যই আলোচনা নিয়ে। সঙ্গে থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। SIR নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বার্তা দিয়েছেন, এর আগে উনি একাধিকবার বলেছেন যে একদম শেষ পর্যন্ত কাউন্টিং যে জায়গা সেখান থেকে না বেরোতে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে 200 বা 300 যেখানে লিড, সেটাতে রিকাউন্টিংয়ের কথা বলেছেন উনি। আচ্ছা, এই মুহূর্তে আরেকটা ট্রেন্ডিংয়ের দিকে একটু নজর রাখবো, আরেকটা ট্রেন্ডিংয়ের দিকে নজর রাখি, যাদবপুরের দিকে নজর রাখবো। যাদবপুর বিজেপি প্রার্থী এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, 3000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। 7000-এর বেশি ভোটে বরানগরে এগিয়ে সজল ঘোষ। যাদবপুরে 3000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। 7000-এর বেশি ভোটে বরানগরে এগিয়ে সজল ঘোষ। তৃতীয় রাউন্ড শেষে 12000 ভোটে এগিয়ে পানিহাটির বিজেপি প্রার্থী। তৃতীয় রাউন্ড শেষে 12000 ভোটে এগিয়ে রয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। চতুর্থ রাউন্ড শেষে কামারহাটিতে এগিয়ে মদন মিত্র। চতুর্থ রাউন্ড শেষে কামারহাটিতে এগিয়ে মদন মিত্র। দেখুন, পানিহাটির বিজেপি প্রার্থী অর্থাৎ অভয়ার মা, তিনি কাদম্বিনীর মা, তিনি এগিয়ে রয়েছেন। চতুর্থ রাউন্ড শেষে কামারহাটিতে এগিয়ে রয়েছেন মদন মিত্র। একদম শুরুতেই দেখাচ্ছিলাম যে ফার্স্ট রাউন্ড থেকে উনি এগিয়ে ছিলেন, চতুর্থ রাউন্ডেও এগিয়ে রয়েছেন। খড়দার বিজেপি প্রার্থী চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে রয়েছেন খড়দার বিজেপি প্রার্থী। প্রথম রাউন্ড শেষে 1600 ভোটে পিছিয়ে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দমদম উত্তর এবং তৃতীয় রাউন্ড শেষে দমদমে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। অর্থাৎ 2 মন্ত্রী, দমদমের 2টো বিধানসভা কেন্দ্রের 2 মন্ত্রী তারা এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, যিনি 2321 ভোটে এগিয়ে রয়েছেন ভাঙড় থেকে। কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম নওশাদ সিদ্দিকী সেখানে সেকেন্ড পজিশন সেই মুহূর্তে ছিলেন। ভাঙড়ে তৃণমূল 29,784 ভোট, আইএসএফ 27,463 ভোট, খুব অল্প ব্যবধান। এই মুহূর্তে আরও বেশ কিছু রাউন্ড গণনা বাকি রয়েছে, দেখা যাক কি হয়। বিজেপি 12,395, অর্থাৎ তৃতীয় স্থানে এই মুহূর্তে বিজেপি রয়েছে ভাঙড়ে। ষষ্ঠ দফার গণনা মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এগিয়েই রয়েছেন। পঞ্চম রাউন্ড গণনার পরে উনি এগিয়েছিলেন। আর এই মুহূর্তে ষষ্ঠ রাউন্ড গণনার যেখানে 30,548টি ভোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ রাউন্ড গণনার পর শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন 11,155টি ভোট শুভেন্দু অধিকারী পেয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে প্রায় 20,000-এর কাছাকাছি ভোট, 19,353 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে টক্কর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম রাউন্ড গণনার পর এই মুহূর্তে যে ট্রেন্ড সামনে আসছে সেখানে আইএসএফের ছবি, আইএসএফের খবর আপনাদের বলছিলাম যে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে তিনি সেকেন্ড পজিশনে রয়েছেন, শওকত মোল্লা 1 নম্বর পজিশনে অর্থাৎ লিড করছেন। আচ্ছা, বরানগরে সজল ঘোষ তিনি এগিয়ে রয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম 12,000 ভোটে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। কামারহাটিতে এগিয়ে রয়েছেন মদন মিত্র এবং দমদমের 2টো বিধানসভা কেন্দ্র, উত্তর দমদম এবং দমদম, দুটোতেই 2 মন্ত্রী তারা পিছিয়ে রয়েছেন। আমি একবার আরিফের কাছে যাব। আরিফ, অনেকগুলো বিষয় নিয়ে এখানে কথা হয়েছে,
খুব ইম্পর্ট্যান্ট এখানে একটা বিষয়, সেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা। আমরা দেখেছি এর আগে একাধিকবার এটা নিয়ে কথা হয়েছে, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর যখন ভীষণ জোরালোভাবে কাজ করে, 2011-র পুনরাবৃত্তি এটাকে কি আমরা বলতে পারি? দেখুন, মমতা ব্যানার্জি যে বাংলাকে যেভাবে নিয়ে গেছে যে জায়গায়, বিশেষ করে শিক্ষার যে দিকে যদি আমরা তাকাই, শিক্ষা দুর্নীতি যেটা কিন্তু গোটা ভারতবর্ষের কাছে বাঙালি জাতিকে মাথা নিচু করতে হয়েছে। কারণ যেখানে 10 বছর চাকরি করার পরেও একজন শিক্ষকের চাকরি চলে যায়, যেখানে চাকরি পাওয়ার জন্য শিক্ষিত বেকারদের কলকাতার রাজপথে আন্দোলন করতে হয়, শাসকের সেখানে ঘুম ভাঙে না, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলার শিক্ষিত মানুষ, বাংলার শিক্ষিত সমাজ, বিশেষ করে যারা বেকার, তারা কিন্তু টোটালি একটা তৃণমূল বিরোধী ভোট করেছে। এটা বলতে কিন্তু কোনো বাধা নেই। একদিকে যেমন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বাংলার মানুষের জনমত তৈরি হয়েছে, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে একটা পোলারাইজেশন ঘটনা ঘটেছে। বিজেপি যেহেতু 2021-এ অফিসিয়ালি বিরোধী দল, বাংলার মানুষ কিন্তু এটা ভেবেছে যে এই মুহূর্তে বাংলায় আসতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে। একেবারে এটা নো ডাউট মানুষের মধ্যে এই চিন্তাধারাটা চলে এসছে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা বারবার মানুষকে বোঝাতে চেয়েছি যে এই বিজেপি আপনারা ভারতবর্ষের অন্যান্য স্টেটে দেখছেন, সেখানে মণিপুরের ঘটনার দিকে যদি আমরা তাকাই, সেখানে যদি আমরা এই যে যারা নারী নিরাপত্তা নিয়ে অনেকগুলো কথা বলে, বা আমার বিজেপি যে প্রতিনিধি আমার দাদা আছেন তিনি বললেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মণিপুর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন ব্রিজভূষণের মতন একজন খেলোয়াড়ের কেউ নিয়ে যখন বিভিন্ন রকম বিষয় বা ইস্যু আমরা দেখতে পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার মানুষকে বোঝাতে চেয়েছি যে আপনারা অবশ্যই মমতা ব্যানার্জির যে দুর্নীতি, সবথেকে বড় প্রাতিষ্ঠানিকভাবে তিনি যে দুর্নীতি করেছেন, আপাত মস্তক দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির বিরুদ্ধে বিকল্প গড়ে তুলতে গেলে ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে বজায় রাখুন, ধর্মনিরপেক্ষতার পক্ষে আসুন এবং রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য মাখনা কাপড়ের পক্ষে ভোট দিন। আমরা মানুষকে বুঝিয়েছি, মানুষ তো মানুষের চিন্তাধারা প্রয়োগ করবে। মানুষ ভেবেছে হয়তো যে এই জায়গায় দাঁড়িয়ে এই সময়ে এই সিচুয়েশানে বিজেপিকে বিরোধী দলের আসন থেকে মসনদে বসাতে চাই। এখনও পর্যন্ত প্রাথমিক ট্রেন্ডে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি বিজেপি সেই হিসাবে এগিয়ে আছে, এটা বিজেপির অ্যাডভান্টেজ। কিন্তু ঘটনা হচ্ছে আমরা বারবার বলেছি যে বিজেপি কিন্তু টোটাল একটা পোলারাইজেশন করতে চাইছে। বিজেপি কিন্তু মুখে হয়তো তাদের ম্যানিফেস্টোতে বলছে যে আমরা উন্নয়নের কথা, আমরা এই বিজেপি কিন্তু বেকার ভাতার বিরুদ্ধে কথা বলেছিল, তারাই কিন্তু আবার 3000 টাকা দেবে ক্ষমতা এলে, এরকম ভাবে শোনা যায়। সেটা তো সুকান্তদা ব্যাখ্যা করছে যে এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেও যে সময়টা লাগবে সেই কদিনের জন্য এটা একটা একদম তাই। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাচ্ছি যে এই যে বাংলার মানুষ একটা বিকল্প ভাবনা ভেবেছে যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোটটা কিন্তু হয়েছে। আপনি দেখুন বামফ্রন্ট বা কংগ্রেস বা বিজেপি যে ভোটটা পাচ্ছে বা আদার যে পার্টিগুলো, তার যে পার্সেন্টেজটা করবেন সেটা কিন্তু সরকার বিরোধী ভোট, মানে প্রাক্তন যে আমাদের সরকার, মানে এই যে মানে আমি বলছি যে ধরো আমি কংগ্রেস বা বামেদের কথা বলছি, এদের যে ভোটটা এটা আরো খুব স্পষ্ট হবে বোধহয় পঞ্চায়েত বা পুরো নির্বাচনে, যেহেতু সেখানে জায়গাটা আরো কম, ওয়ার্ড ভিত্তিক ভোট হবে বা ধরো পঞ্চায়েত ভিত্তিক ভোট হবে, সেখানে হয়তো তারা তাদের শক্তিটা দেখানোর মতো আরো জায়গা। আমি জাস্ট একটা উদাহরণ দেবো, এই বহরমপুরের আমি একটু আপডেট দেখছিলাম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত অনেক স্লো আপডেট দিচ্ছে, মাত্র 3 রাউন্ড বলেছে। সেখানে আমি দেখতে পাচ্ছি যে অধীরবাবু 3000 সামথিং ভোটে কিন্তু পিছিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে নারুগোপাল বাবু যে ভোটটা পেয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে ভোটটা পাচ্ছে, সেই ভোটটা অধীরবাবু কিন্তু আর বিজেপির যে ভোটের মধ্যে ডিফারেন্স সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিচ্ছে। এবং আমি আপনাকে যে জিনিসটা বলতে চাইছি যে আপনি চাকুলিয়ার দিকে যদি তাকান, যেখানে কিন্তু সংখ্যালঘু শুধু একটা যে জায়গা, সেখানে পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে। কেন এগিয়ে বুঝতে হবে যে পোলারাইজেশনটা কীভাবে হয়েছে। মমতা ব্যানার্জি বারবার মুসলিম তোষণ করে, বারবার এমন কিছু বক্তব্য মমতা ব্যানার্জি মিডিয়ার মাধ্যমে আপনারাই দেখতে পেয়েছেন। রিসেন্ট তার যে বক্তব্য যে আমি আছি বলে আপনারা ভালো আছেন, ইনডাইরেক্টলি তিনি যে একটা এখানে বিষয়, আমি যখন তুমি মানে মুর্শিদাবাদ বা এই উত্তরবঙ্গের কিছু জায়গার কথা বলছো, আমরা কিছু পকেট ভোটের কথা জানি কংগ্রেসের। যখন মালদা কাণ্ড ঘটলো, মানে মোথাবাড়ি কাণ্ড যখন ঘটলো, তখন কিন্তু একটা ন্যারেটিভ তৈরি হলো যে এক্ষেত্রে আর তৃণমূল কংগ্রেসের মানে অন্তত সুজাপুরের দিকে যদি তাকাই তাহলে ওখানে ফিরে আসার জায়গাটা খুব কম। আমরা দেখছি যে ট্রেন্ডিং সেখানে কিন্তু সাবিনা ইয়াসমিন অনেক ভোটে এগিয়ে রয়েছেন ট্রেন্ড অনুযায়ী। সেখানে মহসেন নূর ফিরে আসার পরেও জায়গাটা ধরা যাচ্ছে না নাকি, মানে কি হলো ঠিক জায়গাটা আমি জানি না। আমি আবার বলছি আমার দর্শকদের ট্রেন্ড এটা। আপনি যেটা বললেন একেবারে ঠিক। দেখুন, মুসলিম কমিউনিটি বলতে আমরা যেটা বারবার দেখেছি যে বলেছি যে মুসলিম মানে হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি মুসলিমরা সবচাইতে বেশি তৃণমূল বিরোধিতা করে এবং তারা তৃণমূল বিরুদ্ধে ভোট দিতে চায়।
প্রবলেমটা হচ্ছে তারা ভোটটা দেবে কোথায়। যখন আমরা গ্রাউন্ড লেভেলে যখন পলিটিক্সটা আমরা দেখতে গেছি, আমরা যখন বোঝাতে চেয়েছি মানুষকে, তখন কিন্তু বারবার তারা বলেছে যে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতি করছে, তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়া যায় না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে দুর্ভাগ্য যেটাই, যে ওই টাইমে দাঁড়িয়ে এই যে বিজেপির নেতৃত্বের যে কথা, টোটালি একটা কমিউনিটিকে বারবার দাগিয়ে দেওয়া বা বিভিন্ন রকম যেগুলো আর কি বলবো যে মুসলিম সম্প্রদায়কে একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করা। মানে আমি এখানে একটু বিরোধিতার জায়গায় একটু আসতে চাইবো, আমি জানি না এটা সুকান্তদা বেটার বলতে পারবেন। রাষ্ট্রবাদী মুসলিমরা কিন্তু মানে বিজেপিকে সাপোর্ট করেছে, আমরা দেখেছি জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। আমি সেই প্রসঙ্গে বলতে চাইছি, আমি সেই প্রসঙ্গে বলতে চাইছি যে এই যে সুজাপুরে যে উদাহরণটা দেখি, সুজাপুরের মানুষ কিন্তু একটা গুণী পরিবারের একটা ইমোশন রয়েছে। কংগ্রেসের কিন্তু ওখানকার মালদার যে উন্নয়নের কাণ্ডে কংগ্রেস, সেই জায়গাতে কংগ্রেস মুখ হলেও বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে আটকে দিতে হবে। এই কারণে কিছু মানে ভোট যেটা কংগ্রেসের পকেট ভোট, সেই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসে পড়ছে। এটা কিন্তু একেবারে ধ্রুব সত্যি কথা। আচ্ছা, দেখা যাক এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখনো আশাবাদী যে আমরা ভালো ফল করব। কংগ্রেস এবং তৃণমূল প্রত্যেকেই সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংক করে রেখেছিলেন, মানে বেসিক্যালি নাগরিকটা হতে দেননি। আর উনি যেটা বলছেন, কংগ্রেস এবং সিপিএম ভারতীয় রাজনীতিতে টেস্টেড রিজেক্টেড সারা ভারতবর্ষ জুড়ে। আমাদের কাছে নেশন ফার্স্ট। এখন মোদিজির নেতৃত্বে, বিজেপির নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে এবং এটা সারা পৃথিবী এটা স্বীকৃতি দিয়েছে। আপনি দেখছেন ভারতবর্ষ এখন রাইজিং ইকোনমি, থার্ড মানে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে। আগে আপনি যদি ছবিগুলো বার করে দেখেন, আগে যখন মনমোহন সিং ছিলেন, মনমোহন সিংয়ের নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল, তাদের সারা পৃথিবী আমেরিকা থেকে শুরু করে সুপার পাওয়ার এরকমভাবে যে ল্যাঙ্গুয়েজে দেখতো, আজকে মোদিজিকে এরকমভাবে দেখছেন, এরকমভাবে দেখছো, দেখার বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। এখন সারা পৃথিবীকে মোদিজিকে এরকমভাবে দেখছে। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে দাদা। যাই হোক, একটা ব্রেকিং এর দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে। ট্রেন্ড কি বলছে বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, চলুন একটু দেখাই। বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের দিকে নজর রাখবো। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ এগিয়ে রয়েছেন বেহালা পশ্চিম। বেহালা পশ্চিমে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। রত্না চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। পাশাপাশি বেহালা পূর্ব বিজেপি প্রার্থী শঙ্কর সিকদার, অর্থাৎ বেহালার দুটোতেই এগিয়ে রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের বদলে রত্না চট্টোপাধ্যায়কে এখানে প্রার্থী করা হলো। আর সেখানে এই মুহূর্তে যা ট্রেন্ড বলছে, বেহালা পশ্চিমে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। কুলটির দিকে নজর রাখি। কুলটিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। গতবারের জেতা সিট বিজেপির, সেই ট্রেন্ড কি ধরে রাখতে পারবে তারা কুলটিতে? অজয় পোদ্দার সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারেও বেহালা পূর্ব, বেহালা পশ্চিম এই দুটোতেই এগিয়ে রয়েছেন এই মুহূর্তে বিজেপি প্রার্থী। এবং কুলটির দিকেও নজর রাখলাম। 3টে বিধানসভা কেন্দ্রে যে আপডেট এই মুহূর্তে দিলাম, 3টেতেই এগিয়ে রয়েছে বিজেপি। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের দিকে দিনভর নজর থাকবে। আমরা দেখেছিলাম 2011 সময়, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য পরাজিত হলেন এবং সেখানে ওই পরাজয়ের পরে তিনি মাথা নামিয়ে বেরিয়ে গিয়েছিলেন মহাকরণ থেকে এবং তারপরের ছবি আমরা দেখেছিলাম। কিন্তু আজকে এখনো অবধি যা ট্রেন্ড, ভবানীপুরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন, লিড করছেন এখনো পর্যন্ত। যদি বিজেপি সরকার গঠন করে, যদি বিরোধিতায় তৃণমূল কংগ্রেসকে আসতে হয়, তাহলেও এই মুহূর্তের যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি জয়লাভ করবেন? কারণ আবারও সেই খবর আসছে, দেখুন ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে যে কথা উনি বলছিলেন যে কেউ কেন্দ্র ছাড়বেন না যতক্ষণ না গণনা হচ্ছে। 17,371 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর বিধানসভা কেন্দ্র শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন 15,451। 17,371 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী প্রাপ্ত ভোট 15,451। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন 32,822। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকটাই ডিফারেন্স, 15,000-এর কাছাকাছি ডিফারেন্স। দেখা যাক 20 রাউন্ড গণনা চলবে ভবানীপুরে, তারপর কি হয়। আপাতত এই পর্যায়ের আলোচনা এবং আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন এই মুহূর্তে প্রত্যেককে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এই পর্বের আলোচনা এখানে শেষ করছি, আবারও ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন।